হ্যালো এভরিওয়ান, কেমন আছি আমরা সবাই? আমাদের নতুন একটা লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা রুটিনটা পাবলিশ হওয়ার পর থেকে আমরা সবাই কিন্তু একটু টেনশনে ছিলাম। তো ওই টেনশন, সকল রকম বিভ্রান্তি, কনফিউশন সব কিছু দূর করার জন্য আমরা আজকের এই লাইভ ক্লাসটা নিয়ে এসেছি। আজকে যে টপিকগুলো পড়বো সবাই একটু দেখতেছো। ব্যাকরণ, আমার বাড়ি, খুদে গোয়েন্দার অভিযান, সন্ধি, শব্দ থেকে কবিতা, শ্রাবণের দীক্ষা। তার মানে এটার মধ্যে কিন্তু প্রথম পত্র, দ্বিতীয় পত্র দুইটা জিনিসই আছে। সো আমাকে একটু কমেন্ট সেকশনে জানায় দাও কারা কারা বাংলার সাবজেক্টটা নিয়ে অনেক ভয়ে ছিলা। তাদের জন্য এটা একটা ভালো একটা সুখবর যে আজকের যে এমসিকিউগুলো প্র্যাকটিস করব এইটার মধ্য দিয়ে তোমরা কিন্তু নিজেরা নিজেদেরকে যাচাই করতে পারবা যে অ্যাকচুয়ালি তোমাদের অবস্থা কি। ওকে, সো আমি একটু দেখি কে কে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আমি নামগুলো একটু পড়ি। ববিতা পাল যুক্ত হয়েছে, মালিহা যুক্ত হয়েছে, মালিহা উষ্মি যুক্ত হয়েছে, তিথি যুক্ত হয়েছে আমাদের সঙ্গে, তৃষা যুক্ত হয়েছে। ওকে, হ্যালো জানাচ্ছে অনেকে, হাই জানাচ্ছে। যারা হ্যালো জানাচ্ছে তাদেরকে হ্যালো, যারা আসসালামু আলাইকুম জানাচ্ছ তাদেরকে ওয়ালাইকুম আসসালাম। আমাদের সঙ্গে কিন্তু একই সাথে ক্লাসটা কিন্তু ফেসবুকে আবার ইউটিউবে দুইটা জায়গাতেই চলতেছে। আমি একটা বিষয় বলে রাখি তোমাদেরকে, আজকের ক্লাসের সর্বোচ্চ যে ক্লাসটা শেয়ার করতে পারবে, আমাদের লাইভ ক্লাসটা শেয়ার করতে পারবে। শেয়ার করার মেইন উদ্দেশ্য কি জানো? উদ্দেশ্য হচ্ছে, প্রথম উদ্দেশ্য হচ্ছে আপনার ব্যাচের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে সহায়তা করা। অ্যাজ আ ফ্রেন্ড আপনার রেসপন্সিবিলিটি কি তারাও যাতে একটু পড়ালেখা করে, নাকি এটা বন্ধুর ভালো চেয়েই আপনারা হচ্ছে লাইভ ক্লাসটা শেয়ার করে দেবেন তাদের মধ্যে। আর সেকেন্ডলি আরেকটা সুখবর, আপনি যদি এই বন্ধুর জন্য এই কাজটা করেন তাইলে আপনি পেয়ে যাবেন 10 মিনিট স্কুলের একটা টি শার্ট। টি শার্টটা আপনারা দেখতে পাচ্ছেন, খুব ভালো একটা টি শার্ট, আমার ভালো লাগছে ডিজাইনটা। এইটার জন্য একজন লাকি উইনার আজকের লাইভ ক্লাসের যে সব থেকে বেশি শেয়ার করতে পারবে সে এই টি শার্টটা পেয়ে যাবে। সো দেখি কে পায় টি শার্টটা। সো শুরুর 5 মিনিট, আমরা এখনো পড়ালেখা শুরু করি নাই। আমি একটু পরে পড়ালেখা শুরু করব, তো তখন তো আর শেয়ার করতে পারবো না। তো এখনই শুরুর কয়েক মিনিটের মধ্যেই বন্ধু বান্ধব যারা যারা আছে সবাইকে মেনশন করে দাও। সিফাত মেনশন করে দাও সবাইকে, মনি মেনশন করে দাও সবাইকে। ওকে, নাহিদ, বন্ধু বান্ধব যে যেখানে আছে সবাইকে একটু মেনশন করে দাও কমেন্ট সেকশনে এবং একই সাথে লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, রবিউল ইসলাম যুক্ত হয়েছে আমাদের সঙ্গে, শারমিন যুক্ত হয়েছে, আলিফ যুক্ত হয়েছে। আমি দেখতে পাচ্ছি ইউটিউবে অনেকে অ্যাক্টিভ আছে। আমি প্রত্যেকটা ক্লাসে কিন্তু একটা কম্পারেটিভ একটা কম্পিটিশন চালাই যে কারা বেশি ভালো করে, ফেসবুক নাকি ইউটিউব। আজকের ক্লাসে সেম কাজটা করবো। ফেসবুকে যারা আছে তারা বেশি ভালো করে নাকি ইউটিউবে যারা আছে তারা বেশি ভালো করে। কে কে শেয়ার করছো, শেয়ার করার পরে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবা যে শেয়ার ডান। আমি নামগুলো একটু দেখতে চাই কে কে শেয়ার করছে। পরবর্তীতে দেখবো ওই নামগুলোর মধ্যে কে সব থেকে বেশি শেয়ার করছে, অ্যান্ড দেন তার কাছে আমি দিয়ে দেবো এই টি শার্টটা। সো দেখি কে লাকি উইনার হবে। আজকের লাকি উইনার কে হবে? সৃজা যুক্ত হয়েছে আমাদের সঙ্গে, রাশিদা যুক্ত হয়েছে। বাংলার জন্য একটাই ভয়, অনেক লেখা। রাশিদা জাহান সে লিখছে বাংলার জন্য। এটা একটা বড় বিষয় বলছো। আজকে আমরা বেসিক্যালি এমসিকিউ প্র্যাকটিস করব। তো এই স্লাইডটা আনলাম, এটা প্রথম প্রশ্ন। প্রশ্নের উত্তরটা এখনই দেওয়া লাগবে না, আমি একটু, যেহেতু বলছে যে বাংলায় অনেক ভয় লেখালেখির জন্য, তার জন্য আমি কিছু কথা বলি যে লেখালেখি কিভাবে ফাস্ট করব। প্রথম বিষয়টা ভাই, প্রথম বিষয়টা হচ্ছে বাংলায় যে সৃজনশীল প্রশ্ন আছে, বাংলায় যে ছোট প্রশ্ন আছে, তাদের মধ্যে সব থেকে ভয়ের জায়গাটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন, নাকি? আতিকুর, নুহা, রশিদ, কি বলো? সব থেকে ভয়ের জায়গা কি? সৃজনশীল প্রশ্ন শেষ করতে পারবো কিনা, এতগুলা সৃজনশীল প্রশ্ন শেষ করতে পারবো কিনা। আমার টার্গেট থাকবে সৃজনশীল প্রত্যেকটাতে সমান গুরুত্ব দেওয়া। সমান গুরুত্ব দেওয়া মানে কি জানেন? সমান গুরুত্ব দেওয়া মানে হচ্ছে সমান টাইম দেওয়া। আপনারা এতদিন পর্যন্তই যে ক্লাস 7 পর্যন্ত উঠছেন, এর আগেও সৃজনশীল মনে হয় পাইছেন, 6-এ মনে হয় পাইছেন সৃজনশীল। তো সৃজনশীল লেখার সময় দেখা যায় সবার খাতায় একটা সমস্যা, এটা কমন একটা সমস্যা, বেশিরভাগের সমস্যা। সেটা হচ্ছে প্রথম দুইটা সিকিউ, প্রথম দুইটা খুব সুন্দরভাবে লেখে, তারপরে আস্তে আস্তে টাইম যায়, ধৈর্য কমে যায়, হাতের লেখার এমন অবস্থা হইতে থাকে যে ফার্স্টের লেখা লাস্টের লেখা টিচার যে বুঝবে যে একজন স্টুডেন্টই পুরা খাতাটা লিখছে, এইরকম লেখার অবস্থা থাকে না। কার কার এরকম হয় একটু হাত তুলে জানায় দিও, নির্লজ্জভাবেই জানায় দিও যে আমার এরকম অবস্থা হয়। আমিও জানাই দিচ্ছি, আমারও একটা সময় এরকম হইতো। তারপরে কি করতাম জানো? তারপরে প্র্যাকটিস করতাম, টাইম দেখতাম, ঘড়ি ধরে ধরে
যে প্রত্যেকটার জন্য আমি 21 মিনিট করে সময় নিব। 21 মিনিট আমাদের সময় যখন 7টা সিকিউ লেখা লাগতো, তো ওই সময় 3 ঘন্টাকে ওইভাবে ভাগ করছিলাম যে এমসিকিউ এর জন্য যদি শুরুতে 30 মিনিট চলে যায়, আমার কাছে এইরকম সময় লাগে, এই সময়ের মধ্যে আমি প্রশ্ন পড়বো এতক্ষণ সময় ধরে, তারপরে হচ্ছে প্রশ্ন কোনটা কোনটা দিব এটা সিলেকশনের জন্য আমার কিছু টাইম যাবে, 10-15 মিনিট টাইম যাবে। তারপরে গিয়ে আমি একদম সিকিউ লেখা শুরু করব, কারণ প্রশ্নটা পুরা প্রশ্ন আমি যখন একবার পড়ে ফেলছি তখন আমি জানি আমি কোন প্রশ্নটা ভালো পারি, কোন প্রশ্নটা খারাপ পারি। তার কারণ হচ্ছে অনেকে আছে কি, অনেকে কি করে সবার শুরুতে প্রশ্নটা পাওয়ার পরেই লেখা শুরু করে দেয়। সে জানে না যে এর মানে প্রশ্নে পরবর্তী পাতায় যে কি আছে এইটাও জানে না, না জেনে একদম লেখা শুরু করে শুরুতে, পরে গিয়ে দেখা যায় যে এটা মাথা ঠিক থাকে না। বুঝতে পারছো? কারণ তার তো পুরা প্ল্যানিংটা নাই 3 ঘন্টা সে কীভাবে লিখবে। তো যার কারণে দেখা যায় শেষে গিয়ে অনেকগুলা প্রশ্ন তারা মিস করে ফেলে। ওকে, তো জাকিরের ক্ষেত্রে এরকম হয়। ফারজানা, শাকিলা, শ্যামলী বিশ্বাস, কে কে শেয়ার করছো? আফরোজ শেয়ার করে দিচ্ছে, মেহেদি শেয়ার করে দিচ্ছে, মেহেদি অ্যান্সার জানায় দিচ্ছে। আচ্ছা, এনিওয়ে আমরা কি তাহলে এমসিকিউ শুরু করতে পারি? শুরু করতে পারি সবাই? আচ্ছা, শ্যামলী বিশ্বাস হ্যালো জানাইছে, রাজীব বড়ুয়া হ্যালো জানাইছে, শেয়ার সবার ডান, কেউ কিন্তু এখনো পর্যন্ত জানাও নাই। রাশিদার ক্ষেত্রে এরকম হয়, পারুলের ক্ষেত্রে এরকম হয়, সাবিনা ইয়াসমিন, ওকে, রাজীব বড়ুয়া, মোহাম্মদ মাহিম, তারা প্রশ্ন জানাইতেছে। আচ্ছা, তাইলে আমরা এখন এমসিকিউ শুরু করি। সবাই রেডি? সবাই রেডি কিনা? রেডি, ওকে। রশিদ জানাই দিচ্ছে ও রেডি, সীমা জানাই দিচ্ছে। আচ্ছা, সীমা পটুয়াখালী থেকে বলতেছে। ওকে, তোমরা কমেন্ট সেকশনে এটাও জানাই দিও কে কোন জায়গা থেকে বলতেছো। তোমাদের বাংলার সিলেবাস প্রত্যেকের আমাকে আরেকটা বিষয় জানা দিবা যে এই চ্যাপ্টারগুলা এই প্রত্যেকটা চ্যাপ্টার সবার স্কুলে আমরা হয়তো কমন পাবো না, কিন্তু এদের সবার হয়তো সব চ্যাপ্টার নাই, কিন্তু এই প্রত্যেকটা চ্যাপ্টারের আমরা একটাও বাকি রাখি নাই, যাতে বিভিন্ন স্কুলের মধ্যে মিসম্যাচ হইলেও আমরা যাতে সবার জন্য প্রপারলি এনশিওর করতে পারি যে সবার প্রিপারেশনটাই হচ্ছে। বুঝতে পারছি আমরা সবাই? ওকে, এবং 10 মিনিট স্কুলের আমাদের যে অনলাইন ব্যাচে আমরা কিন্তু সবগুলা শেষ করে দিছি। আমরা এগুলার উপর পরীক্ষা নিছি, এগুলার উপর আলাদা হচ্ছে দাগানো বই প্রোভাইড করছি তাদেরকে। দাগানো বই তোমরাও পেয়ে যাবা। সো ওকে, আরেকটা বিষয় হচ্ছে আমরা এইগুলার উপর পরীক্ষা নিছি, এমসিকিউ সলভ করছি, ক্লাসে কুইজ করাইছি, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লাইভ ক্লাস নিছি। অলরাইট, ঠিক আছে, তাহলে রিটেন নিয়ে সবার ডাউট কি শেষ? কার যদি আর কোনো প্রশ্ন না থাকে তাইলে আমি শুরু করব ডিরেক্টলি। আচ্ছা, শাহজাদি শেয়ার করে দিচ্ছে, রাজীব বড়ুয়া শেয়ার করে দিচ্ছে, রানী শেয়ার করে দিচ্ছে, মণি কিশোর দাস সে হচ্ছে অ্যান্সার জানা দিচ্ছে। ওকে, তাইলে আমরা একটু এমসিকিউ এ চলে যাই। ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। কে কোনটা জানাইতেছো আমি একটু দেখি কার অ্যান্সার কি আসছে। ইউটিউবে সবাই গল্পগুজব করতেছে, হ্যালো সবাই বলছে, ফজর সবাইকে হ্যালো জানাই দিচ্ছে। ফজর সবার সাথে কথা বলার দরকার নেই, আমার সাথে কথা বলেন খালি, তাইলেই হয়েছে। এনিওয়ে, আচ্ছা ঠিক আছে, শাকিলা জানাই দিচ্ছে হচ্ছে বি নাম্বার অ্যান্সার পাইলাম। এ সি ডি এইগুলা কারো কাছে নাই, কারো অ্যান্সার এগুলা নাই, দ্বিমত নাই। ইসফার 2-এর বি জানাইছে, প্রীতি জানাইছে 1-এর বি, আচ্ছা 1-এর বি জানাইছে। ওকে, মেহেদি বিশ্বাস বি, সাইফুল বি, ওকে, আকরাম শেয়ার করে দিছে, থ্যাংক ইউ আকরাম। ওকে, ইস্তিয়াক একটা প্রশ্ন জিজ্ঞেস করছে, ভাই আপনার নাম কি? আচ্ছা, যারা যারা আমার ক্লাসে নতুন তাদের জন্য একটা ইন্ট্রোডাকশন দিয়ে রাখি। আমার নাম সুষমা চক্রবর্তী। আপনাদের এখানে অনেক দিন ধরে বাংলা পড়াই, ইতিহাস পড়াই, বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় পড়াই। যারা আমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্ট তাদের সাথে অলরেডি পরিচয় আছে, আর যাদের সাথে প্রথম ক্লাস, কে কে প্রথম ক্লাস করতেছো আমার সঙ্গে এটা একটু কমেন্ট সেকশনে জানাই দিবা, তাদের সাথে একটু নতুন করে পরিচিত হই। আমি অনেকগুলো নতুন মুখ দেখতেছি এখানে। অপূর্বর নামটা একটু নতুন, অপূর্ব বিশ্বাস। ওকে, রশিদ এর সাথে প্রথম ক্লাস, মাহিমের সাথে মনে হয় প্রথম ক্লাস। ওকে, তো সবাই যেহেতু বি জানাইছে, বিশেষভাবে বিশ্লেষণ, আমি একটু দেখি ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আসলে কি হয়। বুঝছো? মাহিম সি জানাইছে, সাধারণ সংশ্লেষণ না। ব্যাকরণ বি যোগ
আ যোগ ক্রি যোগ অন। ব্যাকরণকে যদি আমরা ভাঙি, ব্যুৎপত্তিগত অর্থ পাওয়ার জন্য কি করতে হবে? ব্যাকরণ শব্দটাকে ভাঙতে হবে। এখন বি মানে কি? বিশেষ, বিশেষভাবে বিশ্লেষণ। সাধারণ বিশ্লেষণও না, সাধারণ সংশ্লেষণও না, বিশেষভাবে সংযোজনও না। এটার মানে কি? বিশেষভাবে বিশ্লেষণ। কি বিশ্লেষণ করা? ভাষা বিশ্লেষণ করা। বুঝতে পারছি আমরা সবাই? কি বিশ্লেষণ করা? ভাষা বিশ্লেষণ করা। এবং ভাষা বিশ্লেষণ করে ভাষার নিয়ম শৃঙ্খলা আবিষ্কার করা। ভাষার নিয়ম শৃঙ্খলা আবিষ্কার করা, এইটাই হচ্ছে ব্যাকরণের সব থেকে বড় কাজ। তো আমরা অ্যান্সারটা দেখছি, কার কার সঠিক অ্যান্সার হইছে, যাদের হয় নাই, যেমন মাহিম সি জানাইছিলাম, মাহিম ভুলটা একটু কারেকশন করে নাও। রাজীব লিখছে আপনার ক্লাস করছিলাম আগে। আচ্ছা, কোন ক্লাস করছিলা? কোন টপিকের ক্লাস করছিলা? আচ্ছা, জাকির আমার ক্লাস করছে, অনলাইন ব্যাচের ক্লাস করছে। চট্টগ্রাম থেকে আফিফা। ওকে, শাকিলা, ঠিক আছে। তাহলে আমরা এমসিকিউ 2 তে চলে যাই। রূপতত্ত্বের অপর নাম কি? রূপতত্ত্বের অপর নাম কি? আচ্ছা, এইটার প্রশ্নটা এরকম হইতে পারে, রূপতত্ত্বে অন্য নাম কি, বা রূপতত্ত্বকে আর কি নামে ডাকা হয়, বুঝতে পারছেন? বা রূপতত্ত্বকে আর কি বলা হয়? আমরা একটু দেখি বাক্যতত্ত্ব, শব্দতত্ত্ব, ধ্বনিতত্ত্ব বা পদক্রম। বেসিক বিষয়টা বলে রাখি। বেসিক বিষয়টা হচ্ছে ব্যাকরণের 4টা মেইন কি আছে? উপাদান আছে। ভাষার 4টা মেইন উপাদান আছে, এবং সেইগুলাই ব্যাকরণের মূল কি হয়ে দাঁড়ায়? আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়ায়। কি কি? আমি যদি বলি আপনাকে, একটা হচ্ছে ধ্বনি, 2 নাম্বার হচ্ছে শব্দ, 3 নাম্বার হচ্ছে বাক্য, 4 নাম্বার হচ্ছে অর্থ। দেখা যায় সবগুলো? আমার লেখা দেখা যায় ক্লিয়ারলি? একটু জানাই দিও তো দেখা যায় কিনা। ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ, এই 4টা আলোচনা যখন করা হয়, আলোচনার বিষয়বস্তু, এইগুলার পরে একটা করে কি বসতেছে? তত্ত্ব বসতেছে। শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, আরেকটা কি? অর্থতত্ত্ব। এখন এইগুলার আবার এক একটা করে নাম আছে, বুঝতে পারছেন? এইগুলার আবার এক একটা করে নাম আছে। ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্বকে ধ্বনিতত্ত্বই বলা হয়। শব্দতত্ত্ব, অ্যান্সারটা আমি দেখি আগে। দেখে সবাই বুঝেই ফেলছেন যে রূপতত্ত্বের অপর নাম কি? শব্দতত্ত্ব, রাইট? রূপতত্ত্বের অপর নাম শব্দতত্ত্ব। কার কার সঠিক অ্যান্সার হয়েছে? অনেকে অ্যান্সার দিচ্ছ, শ্যামলী অ্যান্সার দিচ্ছ, নীরব অ্যান্সার দিচ্ছ, অপূর্ব অ্যান্সার দিচ্ছ। এই যে অপূর্ব নতুন আমার ক্লাসে বলছিলাম, যারা যারা নতুন তাদেরকে বলে রাখি, আমার ক্লাসে আমি তো বুঝতে পারতেছি না। এই যে সাদমান লিখতেছে ডি, সাদমান কি 1 নম্বরের ডি বলছে নাকি 2 নম্বরের ডি বলছে? আমি তো এটা বুঝতে পারতেছি না। দ্যাটস ওয়াই তুমি একটা কাজ করবা, তুমি ফার্স্টে হচ্ছে নাম্বারটা দিবা 2, তারপরে লিখবা হচ্ছে এ বি সি নাকি ডি। তোমার অ্যান্সারটা কমেন্ট সেকশনে দিবা। অনেক সময় দেখা যায় তোমাদের ওখানে নেট স্লো থাকার কারণে বুঝতে পারি না, অনেক সময় অ্যান্সারটা পরে আসে। সো আমাকে বুঝতে হবে যে আপনি কোন কোয়েশ্চেনের অ্যান্সারটা সেটা দিচ্ছেন, বুঝতে পারছেন? দেবজ্যোতি, কারেক্ট অ্যান্সার। কার কার কারেক্ট অ্যান্সার হয়েছে? ইফাদের কারেক্ট অ্যান্সার, পিউ দত্ত 2-এর বি, নাফিজা 2-এর বি, এক্স্যাক্টলি। নাসিমা আক্তার বি লিখছে, কিন্তু কতর বি ওইটা এখনো পর্যন্ত মেনশন করা নাই। সবাই একটু কারেক্টলি কমেন্ট সেকশনে এই প্র্যাকটিসটা করি, নাম্বারটা দিব, তারপরে হচ্ছে অ্যান্সারটা দিব। ওকে, শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে রূপতত্ত্ব। বাক্যতত্ত্ব আর পদক্রম, এই দুইটা আবার একই জিনিস। বাক্যতত্ত্ব আর কি? পদক্রম। আরেকটা হচ্ছে অর্থতত্ত্ব। অর্থতত্ত্বকে আবার বাগর্থতত্ত্ব বলা হইতো, আমরা আমাদের বইতে বাগর্থতত্ত্ব পড়ছিলাম, বুঝতে পারছেন? চামুন সঠিক অ্যান্সার দিছে। সুলতানা পারভিন, ওকে। ফুয়াদ, ফুয়াদ বলছে আমাকে দেখেন। আপনাকে তো দেখতে পারতেছি না ভাইয়া, আপনার কমেন্ট দেখতে পারতেছি। ঠিক আছে, আচ্ছা পরের কোয়েশ্চেনে যাই তাইলে। রেডি সবাই? পরের কোয়েশ্চেন নাম্বার 3, কারক এবং সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? আমি যে এতক্ষণ পর্যন্ত কয়টা অংশ দেখাইলাম? 4টা অংশ দেখাইছি। এই 4টা অংশে কোন জায়গাটায় সমাস এবং কারক আলোচিত হয়? এই টাইপের প্রশ্ন যখন আসছে তখন কি করবা? আগে দেখি তোমরা কি অ্যান্সার করো, তোমাদেরকে অ্যান্সার করার জন্য একটু সময় দিই। আচ্ছা ভাই, আমার নাম চয়ন। আচ্ছা হ্যাঁ চয়ন, বলো।
3 নাম্বার এখনো পর্যন্ত অ্যান্সার পাই নাই কারো কাছ থেকে। ফারহানা খান ব্রেনিয়াস আমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্ট, সে সবার আগে অ্যান্সার করে ফেলছে 3 বি। ওকে, নতুনদের কাছ থেকে আমি অ্যান্সার চাচ্ছি আজকে, নতুনদের কাছ থেকে অ্যান্সার চাচ্ছি। আচ্ছা, রোকসানা তিতলি উত্তর দিচ্ছে, আলফি ইসলাম উত্তর দিচ্ছে, 3 বি উত্তর দিচ্ছে। আচ্ছা আমি দেখি, বি পাইলাম, আর কি পাইলাম? সবাই বি অ্যান্সার করতেছে, বেশিরভাগই বি অ্যান্সার করতেছে। ইস্তিয়াকও বি অ্যান্সার করছে। আচ্ছা, মার্জিয়া 3 ডি লিখছে, মার্জিয়া আবার ডি লিখছে, রূপতত্ত্ব। দেখি মার্জিয়া সঠিক নাকি বাকিরা সঠিক। ইশরা আবার ডি দিছে, তামান্না জাহান আবার সি দিছে। যাক, দেখি এখন কি হয়। একদম হাড্ডাহাড্ডি একটা ফাইট জমছে, সবগুলার পক্ষেই জনতা আছে। এখন দেখি জনতার মধ্যে কোন অংশটা জেতে, বি, সি নাকি ডি। এ এখনো পর্যন্ত কেউ না, ফজরকে পাইছে, একমাত্র ফজরকে পাইছি। ফজর এ বলছে ভাষা তত্ত্বে। ফজর, তোমাকে শুরুতে বলে রাখি, ফজরের অ্যান্সারটা একেবারেই ভুল, কারণ 4টার মধ্যে তো ভাষা তত্ত্ব আমরা এখনো পড়ি নাই। আই এম রিয়েলি সরি ফজর, তুমি এ আমার কথা শুনে দেওয়ার জন্য দিলা নাকি আসলেই দিলা? কারেক্ট অ্যান্সার তোমার কাছে কোনটা মনে হয়? ভাষা তত্ত্ব এটা তো এলিমিনেট করেই দিছি, বাক্যতত্ত্ব, ধ্বনিতত্ত্ব নাকি রূপতত্ত্ব, কোনটা হবে? রানী এ অ্যান্সার করছে, এ হবে না, ভাষাতত্ত্ব হবে না, কারণ 4টার মধ্যে আমরা কি বলছিলাম? ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, আরেকটা অর্থতত্ত্ব। তো এই 4টার মধ্যে ভাষাতত্ত্ব আমরা দেখতে পারতেছি না, তাহলে আমরা ফার্স্টে এই অপশনটা আমরা এলিমিনেট করে দিই। বাক্যতত্ত্ব, ধ্বনিতত্ত্ব নাকি রূপতত্ত্ব, এই ধরনের প্রশ্ন আসলে মনে করো তুমি এখানে সমাস দেখছো। সমাস মানে কি ভাই? আমি যদি বলি, একটু বুঝাই আপনাদেরকে। ত্রিকাল, এই শব্দটা যে তৈরি করা হয়েছে, এই শব্দটা কিভাবে তৈরি করা হয়েছে জানেন? এই শব্দটা তৈরি করা হয়েছে, অনেকগুলা শব্দ ছিল, 3 কালের সমাহার। 3 কালের সমাহার, তাকে বলা হয় হচ্ছে ত্রিকাল। এখন আপনি চিন্তা করে দেখেন এখানে কয়টা শব্দ আছে? 1টা, 2টা, 3টা। তো 3টা শব্দ একসাথে মিলে একটা শব্দে পরিণত হয়েছে, এইটাকেই বলা হচ্ছে সমাস। তার মানে আমার সমাসের মধ্য দিয়ে আসলে কি তৈরি হইতেছে? নতুন শব্দ তৈরি হইতেছে। কি হইতেছে? নতুন শব্দ তৈরি হইতেছে। সবাই বুঝতে পারতেছো? আফরিন বুঝতে পারতেছো? সি অ্যান্সার করতেছো যারা, ধ্বনিতত্ত্ব। এটা কি শব্দ, নতুন শব্দ তৈরি হইতেছে। তাইলে নতুন শব্দ তৈরি হওয়ার যে প্রক্রিয়া, এটা কোথায় আলোচিত হবে? অবভিয়াসলি শব্দতত্ত্বে আলোচিত হবে। তাইলে শব্দতত্ত্বের অপর নাম কি? শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে রূপতত্ত্ব। তাইলে আমার অ্যান্সারটা কি হচ্ছে? অ্যান্সারটা হচ্ছে 3 ডি, রূপতত্ত্ব। ডি অ্যান্সার করছিলা কে কে? একটু হাত তুলে জানা দাও, উইনারগুলাকে আমি দেখতে চাই। 3 ডি। এই প্রশ্নটা অনেক কনফিউজিং ছিল, অনেকেই ভুল অ্যান্সার করছো। যারা ভুল অ্যান্সার করছো তাদের জন্য সুখবর হচ্ছে পরীক্ষাতে আর ভুল করবা না, যেহেতু একবার ভুল করছো। আর যারা ভুল করো নাই তারা তো আগে থেকেই পারো, তাদেরকে কংগ্রাচুলেশনস। ওকে সোহানা, ঠিক আছে, আমার পরের ক্লাসে, পরের স্লাইডে চলে যাই। আচ্ছা ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার বিষয়টা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে দাগানো বইয়ের কথা বলছিলাম অনেকে, তাই না? দাগানো বইয়ের কথা বলছিলাম। তো বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ অধ্যায়ের বা সম্পূর্ণ দাগানো বই পেতে কই ফোন করবা? 16910 নাম্বারে ফোন করবা। তোমরা অলরেডি এখানে দেখতে পাচ্ছ দাগানো বইগুলা কিভাবে দাগানো আছে, প্রত্যেকটা জিনিস আমাদের টিচাররা তোমাদের জন্য কোন জায়গায় ইম্পর্টেন্ট জিনিসপত্র এই যে লেখাও আছে দেখতে পারতেছো, যে কোন জায়গায় কোন এক্সট্রা ইনফরমেশনটা দরকার, কোন জায়গা থেকে কোন ধরনের প্রশ্ন আসবে, তার জন্য কালার দিয়ে, তারপরে হচ্ছে কলম দিয়ে দাগানো আছে। সো এইটা পেতে তোমরা সবাই কই ফোন করবা? 16910-তে ফোন করবা। অ্যান্ড আরেকটা বিষয়, টি শার্টের কথা বলছিলাম সবাইকে, টি শার্ট পাওয়ার জন্য অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবা। যে সব থেকে বেশি শেয়ার করতে পারবা সেই পেয়ে যাবা আজকের, সেই হয়ে যাওয়া হচ্ছে আজকের লাকি উইনার। এবং সেই একজন লাকি উইনার পেয়ে যাবে আমাদের টি শার্ট, 10 মিনিট স্কুলের টি শার্ট। অল ক্লিয়ার, জানা দিছে। শাহনাজ শেয়ার করে দিছে, মাহিম শেয়ার করে দিছে।
আচ্ছা, কার এই কনফিডেন্স আছে যে লাকি উইনার হইতে পারবে? লাকি উইনার, লাক মানে এটা সম্পূর্ণই লাকের উপর। তো কেউ বলতে পারতেছে না যে কার লাক কি, কারণ লাক তো আমরা জানি না। ঠিক আছে, আচ্ছা নাম্বার 4, পড়ালেখায় ফিরে আসি আবার সবাই। নাম্বার 4, রেডি সবাই? ফেরদৌসি অ্যান্সার করতেছে, শাহনাজ একটু জানায় দাও। ঠিক আছে, আচ্ছা ব্যাকরণে ধ্বনি বা বর্ণের আলোচনাকে কি বলা হয়? ধনাগম, ধ্বনিতত্ত্ব, ধ্বনিমূল, নাকি ধ্বনি তরঙ্গ? এটা খুবই সিম্পল একটা কোয়েশ্চেন, তেমন কঠিন কিছু না, সহজ প্রশ্ন, সহজ উত্তর। আচ্ছা, জয়া সরকার, পিউ দত্ত 4-এর বি জানাইছে, 4-এর বি। একটা অ্যান্সার পাইলাম। এসিডি কেউ আসো? অপূর্ব এখনো পর্যন্ত অ্যান্সারটা ওইভাবে করতেছো না, তুমি কত নাম্বার অ্যান্সার করতেছো আমি বুঝতে পারতেছি না, নাম্বারটা একটু মেনশন করো যে 4-এর এত। আচ্ছা তাজরিন, তাজরিন কি পারবা না? কেন প্রশ্ন পারবা না, উত্তর পারবা না, না কি বলতেছো? এটা তো ইজি প্রশ্ন, কোথায় সমস্যা ভাইয়া একটু জানায় দাও, তাহলে আমি সেটা নিয়ে আলোচনা করি। ইফাদ আবার জিজ্ঞেস করছে ভাই আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে না, লেখকের বাড়ি মুখস্থ করতে করতে আপনার যে অবস্থা হয়েছে, এতগুলা লেখক, আপনি বলেন তো জসিমউদ্দিনের বাড়ি কোথায়? ওকে, সঞ্চিতা চক্রবর্তী বি জানাইছে, কিন্তু কত নাম্বারের বি সেটা জানাই নাই। রেনিয়াস জানাইছে 4-এর বি, 4-এর বি, সবাই বিয়ের পক্ষে, এর বাইরে কেউ নাই। ধ্বনি বা বর্ণের একটা বিষয় বলে রাখি, যেহেতু এখানে ধ্বনি আছে তার কারণে এই যে রেনিয়াস উত্তরগুলা পারতেছে, শাকিলা সঠিক উত্তর দিছে, নিঝুম, লাবিব, সিরাত, জয়া সরকার, দেবজ্যোতি সঠিক উত্তর দিচ্ছে সবাই। কিন্তু বিষয়টা হচ্ছে ধ্বনি বা বর্ণ, আমি যদি এখানে ধ্বনি না দিতাম, যদি আমার শুধুমাত্র উত্তরটা আসতো, উত্তরটা বলতেছি প্রশ্নটা আসতো যে ব্যাকরণে বর্ণের আলোচনা হয় কোন অংশে, ব্যাকরণের কোন অংশে বর্ণের আলোচনা হয়, তখন তোমার জন্য একটু টাফ হয়ে যেত, বুঝতে পারছো? কিন্তু বর্ণ আসলে আমরা তখন কি খেয়াল করব? বর্ণ কি? ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলা হয়, ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলা হয়। সো আমি যখন শুধুমাত্র এখানে মনে করো ধ্বনি এই প্রশ্নের মধ্যে নাই, ব্যাকরণে বর্ণের আলোচনা কোথায় হয়, কোন অংশে হয়ে থাকে, এইটা হচ্ছে প্রশ্ন। তাইলে আমরা কি জানি? বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ, তাহলে ধ্বনি সম্পর্কিত যা কিছু আছে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে ধ্বনিতত্ত্ব। তাহলে অ্যান্সারটা কি হইতো? তখনও হইতো অ্যান্সারটা ধ্বনিতত্ত্ব। বুঝতে পারছেন? আমি কিন্তু প্রত্যেকটা এমসিকিউ এর অল্টারনেট কিভাবে আসতে পারে সেইটাও বলার চেষ্টা করতেছি। সো ইয়েস, আপনারা সবাই একটু খেয়াল করেন, একটা নোট খাতা রাখতে পারেন সাথে, যে কথাগুলো বলতেছি সেগুলো আপনারা নোট করতে পারেন, অ্যান্ড দেন আমাদের যে গ্রুপটা আছে আমাদের গ্রুপে পোস্ট করে দিতে পারেন। ওকে, ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কি? ব্যাকরণ আমরা কেন পড়ি? ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কি? অপশন এ, ব্যাকরণ পাঠ মানুষকে রুচিশীল করে, ব্যাকরণ পাঠে ভাষার গতি পরিবর্তন করা যায়, ব্যাকরণ পাঠে ভাষার কাল নির্ণয় করা যায়, কাল মানে হচ্ছে সময়, ব্যাকরণ পাঠ করে ভাষার শৃঙ্খলা সম্পর্কে বলা যায়। কোনটা হবে? সুদীপ্তা, অঞ্জনা, ফারহানা, তানভীর, তাবিবুর, জয়া সরকার পারছে, রশিদ পারছে, লাবিবা পারছে, ঠিক আছে রাবেয়া আজাদ পারছে, সঠিক অ্যান্সার। শারমিন সঠিক অ্যান্সার। সবাই কি করছে? আচ্ছা 5-এর সি অ্যান্সার করতেছে কে কে? ব্যাকরণ পাঠে ভাষার কাল নির্ণয় করা যায়, তাইলে আমি একটু অ্যান্সারটা দেখে নিই সবার আগে। সবার অ্যান্সার করা শেষ? আর তো টাইম লাগবে না। ঠিক আছে, দেখি তাইলে ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কি? ব্যাকরণ পাঠ মানুষকে রুচিশীল করে, এটাও না। রুচিশীলতার সাথে ব্যাকরণের সম্পর্ক আপাতত আমরা ওইভাবে ক্লিয়ারলি দেখতে পাই না। ভাষার গতি এমনিতেই পরিবর্তন হয়, স্থান কাল পাত্র ভেদে ভাষার পরিবর্তন হয়। ব্যাকরণ পাঠে পাঠে ভাষার কাল নির্ণয় করা যায়, সময় নির্ধারণ করা, এইটাও ভাষার সময় কোন সময়ের ছিল ওইটা নির্ণয় করাও ব্যাকরণের মূল কাজ না। ব্যাকরণের মূল কাজ কি? ভাষার শৃঙ্খলা রক্ষা করা এবং ভাষার মধ্যে
আমরা যে বাংলা ভাষাটা ব্যবহার করি, ভাষার যে বিভিন্ন উপাদান, ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ, এই প্রত্যেকটা জিনিসের মধ্যে যে একটা সেট অফ রুলস মেনে তারা কাজ করে বা নির্দিষ্ট কিছু নিয়ম মেনে কাজ করে, এই নিয়মগুলোকে বা এই শৃঙ্খলাগুলোকে আবিষ্কার করা এবং সেগুলোকে মেনটেন করা, লিখে রাখা এবং সেইটার প্রচলন, আমাদের লেখা, পড়া, বলা সব কিছুতে মেনটেন করা, এইটাই হচ্ছে আমাদের ব্যাকরণ পাঠের, যাতে আমরা ওইটা প্রপারলি শিখতে পারি, সেইটাই ব্যাকরণ পাঠের মেইন উদ্দেশ্য। বুঝছেন সবাই? জটিল কথা সহজ করে বললাম। অর্ধবার্ষিক পরীক্ষার জন্য আমাদের যে অনলাইন ব্যাচে, কারা কারা অনলাইন ব্যাচের স্টুডেন্ট কিন্তু আমাদের এই ক্লাসটা করতেছো, তারা একটু আমাকে জানাই দিবা, কমেন্ট সেকশনেই জানাই দিবা। আর যারা অনলাইন ব্যাচের স্টুডেন্ট না, এখনো পর্যন্ত ভর্তি হও নাই, তাদের জন্য বলতেছি সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষায় আসতে পারে এমন সবগুলা প্রশ্নের সমাধান পেয়ে যাবা আমাদের এই কোর্সটাতে। প্রত্যেকটা বিষয়ের জন্য 2টা করে ওয়ান শট রিভিশন ক্লাস আমরা পাচ্ছি। রিভিশন ক্লাসের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর সিকিউ বা সৃজনশীল প্রশ্ন, ছোট প্রশ্ন এবং এমসিকিউ সবগুলো আমরা প্র্যাকটিস করতেছি। প্রত্যেকটা ক্লাসের লাইভ ক্লাস তো আমরা নিছি, রেকর্ডেড ক্লাসও পেয়ে যাবা কোর্সে ভর্তি হইলেই, এবং একই সাথে রেকর্ডেড ক্লাসগুলো করে নিতে পারবা যেগুলো আমাদের আগে হয়েছে। আর রিভিউ ক্লাস যেগুলো আমাদের বর্তমানে এখনও পর্যন্ত চলতেছে, এবং তোমরা যত তাড়াতাড়ি এনরোল করবা তত তাড়াতাড়ি সেই রিভিউ ক্লাসগুলোতে টেক পার্ট করতে পারবা। ওই রিভিউ ক্লাসগুলোতে আমাদের প্রত্যেকটা বিষয়ের উপর আরেকবার করে আমরা রিভিশন দিচ্ছি, যার যে সমস্যা ছিল। অনেকে হয় কি সমস্যা বলতে ভয় পায়, তো তাদের জন্য বারবার করে আমি স্পেশালি প্রত্যেকটা ক্লাসেই সবাইকে জিজ্ঞেস করছি যে এই সমস্যাটা যত দ্রুত সম্ভব সলভ করে ফেলা। সো তার জন্য আমাদের ডাউট সলভের বিষয় তো থাকেই প্রত্যেকটা ক্লাসে, এবং রিভিউ ক্লাসে আমরা ওই 2টা করে প্রত্যেকটা সাবজেক্টের উপর ওয়ান শট রিভিশন ক্লাস নিব, যেটায় প্রশ্নগুলো প্র্যাকটিস করব এবং বেসিক কনসেপ্টও ক্লিয়ার করব। সপ্তম শ্রেণীর 6টি সাবজেক্ট কাভার, যেগুলো সপ্তম শ্রেণীর অনলাইন ব্যাচে পড়ানো হয়, এবং এক্সাম স্পেশাল সাজেশন থাকবে এবং রেকর্ডেড ক্লাস থাকবে। সাথে পেয়ে যাবে কি দাগানো বই। অলরেডি একবার বলছি দাগানো বইটা কেন ইম্পর্টেন্ট, কারণ কারণ কি জানো, অনেকে আছে যারা বই দাগায় না, বই খুব সুন্দর মতো তুলে রাখে। আমি বলতেছি না বইয়ের প্রতি তারা যত্ন থেকে এই কাজটা করে, তারা হয়তো বইটা জীবনে খুলেই দেখে নাই। এইরকমও আছে, কেউ এখানে স্বীকার করবে না, কিন্তু এরকম আছে অনেকে পরীক্ষার আগের কয়েকদিন পরে। তো যাই হোক, তাদের জন্য আগে থেকেই হচ্ছে একটা কি বলবো ভয় দেখাইলাম যে, আর যারা কাজটা করো বই দাগাও, তাদের জন্য বলতেছি দাগানো বইটা কেন ইম্পর্টেন্ট। এটার কারণ হচ্ছে বইতে অনেকগুলা প্যাসেজ, অনেক বড় বড় কবিতা, অনেক বড় বড় গল্প থাকে। এত কিছু তো আমি পরীক্ষার আগের রাতে দেখে যেতে পারবো না। তার জন্য আমার কি লাগবে, পরীক্ষার আগের রাতে আমার সময় খুব কম, প্রেশারও অনেক বেশি। তো বেশি প্রেশারের মধ্যে অল্প সময়ের মধ্যে আমি যাতে খুব সুন্দরভাবে যেই জিনিসগুলো মেইনলি ইম্পর্টেন্ট, যেই জিনিসগুলোয় থেকে বেশিরভাগ প্রশ্ন আসে, যেই জিনিসগুলো সব থেকে বেশি আসার সম্ভাবনা আছে, সেই জিনিসগুলো আমার দেখে যেতে হবে পরীক্ষার আগের রাতে। এবং সেই কারণেই দাগানো বইটা আমাদের দেওয়া। দাগানো বই বাদেও আমাদের অনলাইন ব্যাচে আপনারা সবাই যদি ভর্তি হন, তাইলে সবাই পেয়ে যাবেন আমাদের যে স্পেশাল সাজেশন পিডিএফ আছে সেটাও। সাজেশন পিডিএফের মধ্যে প্রশ্ন আছে, সিকিউ আছে, এমসিকিউ আছে। কারো কোনো কোয়েশ্চেন আছে? যদি আমাদের অনলাইন ব্যাচ বা অনলাইন ব্যাচের ক্লাসগুলো কীভাবে হয় এই রিলেটেড কারো যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্নগুলো করতে পারো কমেন্ট সেকশনে, আমি এখানে অ্যান্সার করব। আচ্ছা, তেমন কোনো প্রশ্ন পাচ্ছি না। শ্যামলী বিশ্বাস পেইড ব্যাচের স্টুডেন্ট। ইয়েস শ্যামলী, চিনতে পারছি আপনাকে। রাজীব বড়ুয়া, আচ্ছা। লাকি উইনার কে হবে? ফেরদৌসি, লাবিবা 6 অ্যান্সার করে দিই স্যার। আচ্ছা, তাইলে আমরা আবার পড়ালেখায় ফিরে আসি। কাকে ভাষার সংবিধান বলা হয়? ভাষার সংবিধান বলা হয়, মনে করেন বাংলাদেশের সংবিধান। এটা সবাই পারবেন, যে পারবেন না, না পারার চান্স নাই, তাই তাকে আর পানিশমেন্ট দিচ্ছি না। সবাই পারার কথা। ব্যাকরণ, শব্দ, বর্ণমালা, ধ্বনি না, ব্যাকরণই হবে। খুব ইজি একটা অ্যান্সার। বাংলাদেশের সংবিধানে কি থাকে, বাংলাদেশের যে নিয়ম শৃঙ্খলা কিভাবে মেনটেন করা হবে সেটা বাংলাদেশের সংবিধানে থাকে। ভাষার সংবিধান, ভাষার নিয়ম শৃঙ্খলা কিভাবে মেনটেন করবেন ওইটা কই লেখা থাকে? ওইটা লেখা থাকে হচ্ছে ব্যাকরণে। তাহলে ভাষার সংবিধান কোনটা? ব্যাকরণ। ইজি, সহজ প্রশ্ন। ওকে, সো নাম্বার 7,
আচ্ছা, গ্রুপের কথা বলতেছিলাম অনেকে, যে ভাইয়া কোন গ্রুপে পোস্ট করব, গ্রুপে জয়েন করব কিভাবে। দেখতে পাচ্ছ একটা বিশাল শিক্ষার্থীর একটা সমাবেশ, সবাই আসছিল, এরা সবাই কিন্তু কৃতি শিক্ষার্থী, সবার হাতে মেডেল দেখতে পাইতেছ, দেখছো? সবার হাতে মেডেল। এই যে আমাদের আয়মান ভাই, মুনজাইন আপু একদম মাঝখানে, তার চারপাশে অনেক স্টুডেন্ট, এখানে আমাদের সব টিচাররাও রয়েছে এখানে। ওকে, এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফারদিন ভাই, শফিক ভাই, সিয়াম ভাই, আরও অনেকে। কেউ এখানে আসো নাকি যারা, এটা তো ক্লাস 7-এর গ্রুপ, ইয়েস, তার মানে তোমাদের মধ্যে অনেককে পাবো যারা ছিলা গত বছর আমাদের অনলাইন ব্যাচে ছিলা। এটা হচ্ছে একটা সাকসেস সেলিব্রেশন বা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, এটার ছবিটা সম্পর্কে আমি পরে বলতেছি, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সম্পর্কে পরে বলতেছি। আগে গ্রুপটা সম্পর্কে বলে রাখি। এই গ্রুপটাতে আমরা সিকিউ লাইভ ক্লাস নিয়ে থাকি, এবং লাইভ ক্লাসটা এখনও হচ্ছে। সিকিউ লাইভ ক্লাস নিয়ে থাকি, শর্ট কোয়েশ্চেনের সলিউশন ক্লাস নিয়ে থাকি, ডাউট সলভ লাইভ নিয়ে থাকি, টিপস অ্যান্ড ট্রিক্সের আলাদা আলাদা প্রত্যেকটা স্যারের প্রত্যেকটা সাবজেক্টের দেখবা আলাদা আলাদা ছোট ছোট ভিডিও দেওয়া আছে। ম্যাথের কোনো একটা জিনিস পারো না, মানে টেকনিক, সেই টেকনিকগুলো আলাদা করে দেখবা জাইনাপুর বিভিন্ন ভিডিও আছে। বাংলার হাসিফ ভাই, আমি, লিমন ভাই, কাইব ভাই, সৌরভ ভাই, সবার দেখবা অনেক রকম ছোট ছোট ভিডিও আলাদা করে আমরা পোস্ট করছি। আমাদের প্রত্যেকে অনেক লাইভ ক্লাস নিছি। সো ওই লাইভ ক্লাসগুলো তোমরা সেখানে দেখতে পারবা। সো যেটা বলতেছি, এই গ্রুপে জয়েন করলে তুমি এই প্রত্যেকটা জিনিস ওই গ্রুপ থেকে জানতে পারবা। বুঝতে পারছো? আজকেই জয়েন করে ফেলো, কমেন্ট সেকশনে লিঙ্ক পেয়ে যাবা। অ্যান্ড আরেকটা বিষয় বলে রাখি, আজকের ক্লাসটা সম্পর্কে, ক্লাসটাও কেমন লাগছে সেটাও তুমি ওই কমেন্ট সেকশনে আমাদের গ্রুপটাতে পোস্ট করে জানাই দিতে পারো। গ্রুপটার নাম হচ্ছে ক্লাস 7 সুপার স্টুডেন্টস 10 MS। অলরাইট? আচ্ছা, শক্তি প্রথমবার যুক্ত হয়েছে আমাদের সঙ্গে। আচ্ছা, যারা ডাউটের মধ্যে আসো যে কিভাবে কোর্সে ভর্তি হব, তাদের জন্য বলতেছি, আমাদের এখানে দেখবে একটা লিঙ্ক দেওয়া আছে 10 মিনিট স্কুলের পেজ থেকে, মেইন পেজ থেকে কমেন্ট সেকশনে পোস্ট করা আছে যে কিভাবে কোর্স সংক্রান্ত হেল্প তুমি সেখানে পাবা। ওই লিঙ্কে ক্লিক করলেই তুমি যাবতীয় তোমার যে কনফিউশন সেগুলো দূর করার জন্য আমাদের টিম সেখানে কাজ করবে। অলরাইট, আমরা একটু আবার পড়ালেখায় ফিরে আসি। আমার বাড়ি কে লিখেছেন? জসিম উদ্দিন, রাইট? আমার বাড়ি কে লিখেছেন? জসিম উদ্দিন। তো আমার বাড়ি থেকে এই প্রশ্নটা আসা, ভ্রমরের কথ্যরূপ কি? শব্দার্থের মধ্যে এটা আছে, ভ্রমরের কথ্যরূপ কি? আমি একটু ব্যাকরণগত আলোচনাটা করি, ব্যাকরণগত দিকটা আলোচনা করি। তার আগে দেখি, ইফাত বলছে অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ক্লাসটা কেমন লাগতেছে সবাই একটু জানাই দিও কমেন্ট সেকশনে। জয়া সরকার বলছে সে নতুন ক্লাসে। দিবা সাতের সি অ্যান্সার করছে। দিবার অ্যান্সারটা আমি নিলাম, দেখি বাকিরা কেউ অন্য কোনো অ্যান্সার করে কিনা। পিউ দত্ত সি জানাইছে, ফারহানা সি জানাইছে, রাজীবও সি জানাই দিছে, হাবিবও সি, জুবাইর সি, বিউটিও সি, রুমানাও সি অ্যান্সার করছে, শারমিনও সি অ্যান্সার করছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, ব্যাকরণগত দিকটা আলোচনা করি। কথ্যরূপটা আসলে কি, এটা কি সবাই জানো? কথ্যরূপ মানে কি? ভাষার দুইটা জিনিস আছে না, মানে দুইটা জিনিস বলতে দুইটা রূপ আছে না, একটা লেখ্যরূপ, আরেকটা কি কথ্যরূপ। আর সবাই পড়ছি এটা ব্যাকরণে। যেহেতু এটা প্রথম পত্র থেকে আসা, ডিটেইলে আলোচনা করতেছি না কথ্যরূপের সংজ্ঞা, লেখ্যরূপের সংজ্ঞা। সো ভ্রমরটা হচ্ছে লেখ্যরূপের মধ্যে পড়ে বা প্রমিত রীতির মধ্যে পড়ে। কোন রীতির মধ্যে পড়ে? প্রমিত রীতির মধ্যে পড়ে। এই শব্দটাকে বিভিন্ন অঞ্চল ভেদে বিভিন্ন শব্দটার কি হয়েছে, পরিবর্তন ঘটছে। ওই কথ্যরূপ বা আঞ্চলিক রূপটা হচ্ছে ভ্রমর। কবি লিখছিল, আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দিব পীরে। সেই লাইনেই ভ্রমর শব্দটা বলা ছিল। জসিমউদ্দিন যেহেতু আমাদের পল্লী কবি, তো পল্লীর একটা টান ওই কবিতার শব্দের মধ্যেও, পল্লী গ্রামে যেরকমভাবে শব্দটাকে ব্যবহার করা হয় সেই শব্দটাকে ডিরেক্টলি এখানে ইউজ করা হয়েছে।
ওকে, ক্লিয়ার? পরের প্রশ্ন, সবাই রেডি? সৌরভ রেডি সবাই পরের প্রশ্নের জন্য? আচ্ছা, সাদমান এখনো অনেকে অ্যান্সার করে নাই, আমি তো উত্তর দেখায় ফেলছি। পরের প্রশ্নে চলে যাই, পরেরটা অ্যান্সার করো। কবি কোন বনের ধারে অতিথিকে শুতে বলেছেন? আম তালের, আম জামের, আম কাঁঠালের নাকি তিল তমালের? কবি কোন বনের ধারে? আরেকটা বিষয় বলে রাখি, বাংলাতে এরকম আমার অনেক প্রশ্ন কই থেকে আসে জানো? কবিতার একদম ডিরেক্ট কবিতার লাইন থেকে আসে। আমি যদি একটু দেখার চেষ্টা করি, আমার বইতে ছিল আম কাঁঠালের আম কাঁঠালের বনের ধারে শুয়ো আঁচল পাতি। বুঝতে পারছো? আম কাঁঠালের বনের ধারে শুয়ো আঁচল পাতি, এইটা লেখক বলেছিলেন। তো এই কবিতার থেকে, কবিতার বিভিন্ন জায়গা থেকে, যে কোন বনের ধারে অতিথিকে শুয়ে থাকতে বলেছেন। বুঝতে পেরেছো? আবার এইরকম প্রশ্ন হতে পারে যে কিসের ওপর শুয়ে থাকতে বলেছেন? আঁচল পেতে শুয়ে থাকতে বলেছেন। বুঝতে পারছো? আচ্ছা, তাল তমালের, আম জামের, আম কাঁঠালের নাকি তিল তমালের? তোটা হচ্ছে আম কাঁঠালের। তো কবিতার লাইনগুলো খুবই ইম্পর্টেন্ট। কবিতার লাইন এই কারণেই দাগানো বইটা বেশি ইম্পর্টেন্ট। দাগানো বইয়ের ওই কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে এইটা তোমরা পেয়ে যাবা। আচ্ছা, বেশি বেশি এমসিকিউ প্র্যাকটিস করাও ইম্পর্টেন্ট এই কারণে, কারণ অনেক সময় কবিতার লাইনগুলো মনে রাখা ইজ ভেরি টাফ, কারণ কবিতা তো মুখস্থ হতে চায় না। মুখস্থ করার প্রয়োজন নাই যদি এগুলা বুঝে বুঝে পড়ো, এবং যেমন এইটা প্র্যাকটিস করলা, এটা তুমি জীবনে ভুল করবা না, যে এটা আম কাঁঠালের, আম তালের, এটা মাথাতেই আসবে না লাইনগুলো মনে থাকলে। পরেও এরকম একটা প্রশ্ন আছে তার পরের লাইন থেকে, কবিতার বন্ধুকে কি দুলিয়ে বাতাস করতে চেয়েছেন? শীতল পাখা, কলার পাতা, গাছের পাতা নাকি গাছের শাখা? কবি বলছিলেন গাছের শাখা দুলিয়ে বাতাস, গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতি। গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতি, আম কাঁঠালের বনের ধারে শুয়ো আঁচল পাতি, গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতি। তার মানে কি হচ্ছে অ্যান্সারটা? গাছের পাতা নাকি গাছের শাখা? অনেকে সি অ্যান্সার করবা, অনেকে ডি অ্যান্সার করবা, একটুর জন্য এটা ভুল করবা। পরীক্ষা যায় এই অপশনটার জন্যই তোমরা কনফিউজড হবা যে গাছের আসলে পাতা নাকি শাখা কোনটা বলছিল। এই টাইপের কনফিউজিং অপশনগুলো একটু ভালো মতো খেয়াল করে তারপরে অ্যান্সার করবা। ওকে, নয়ের ডি জানাইছে সবাই, অলরেডি বলেই ফেলছি, আমি এক্সপ্লেনেশনও দিয়ে দিচ্ছি, নয়ের ডি অ্যান্সার। ওকে, আমরা একটু কুইকলি যাব, আমাদের 50টা এমসিকিউ সলভ করতে হবে। কবি কোন ফুলের মালা গাঁথতে চেয়েছেন? শিউলি ফুলের, ডালিম ফুলের, মৌরি ফুলের নাকি তারা ফুলের? দেখি কে অ্যান্সার দেয় সবার আগে। 10 নাম্বার, নাম্বার 10। ইসরাত যুক্ত হয়েছে আমাদের সঙ্গে। কবি কোন ফুলের মালা গাঁথতে চেয়েছেন? শিউলি ফুলের, ডালিম ফুলের, মৌরি ফুলের নাকি তারা ফুলের? অ্যান্সারটা হচ্ছে তারা ফুলের, 10-এর ডি। আচ্ছা, দাগানো বইয়ের জন্য অনেকে বলতেছিল দাগানো বই কই পাবো? নাম্বার কি করতে হবে? কল করতে হবে একটা। অলরাইট, কবি কার সাথে খেলা করতে চেয়েছেন? অতিথির সাথে, সাথীদের সাথে, বোনের সাথে নাকি ভাইয়ের সাথে? নাম্বার 11। 11 এর অ্যান্সার কে কে করতেছে সবার আগে আমি একটু দেখি। আহমেদ ফেরদৌস 10-এর অ্যান্সার জানা দিছে, কারেক্ট অ্যান্সার। 11-এর অ্যান্সার সবার আগে কে করে আমি দেখি। জয়া সরকার এখনো পর্যন্ত নাম্বার লিখতেছো না,
তাই আমি বুঝতে পারতেছি না তুমি কোনটার অ্যান্সার করতেছো। এ অ্যান্সার করছে অনেকে, অতিথির সাথে। দেখি এ বাদে বাকি কারো কোনো ভিন্ন মত আছে কিনা। আতিকুর সবার আগের উত্তর দিছে। নাজিম 11A। ওকে, দিবা 11A, আদিয়ান হোসেন ইহান 11A, ফাতেমা বেগম 11A, রাজীব বড়ুয়া সঠিক উত্তর, সবার সঠিক উত্তর অতিথির সাথে। নাম্বার 12, কাজলা দিঘির জলে কি ভেসে যায়? নৌকা ভেসে যায়, মাছ ভেসে যায়, পাখি ভেসে যায়, নাকি হাঁস ভেসে যায়? সেম টাইপের প্রশ্ন, কবিতার লাইন থেকে আসা প্রশ্ন। সো কবিতার লাইন থেকে আসা যে প্রশ্নগুলো, সেগুলোর জন্য কি করতে হবে? কবিতা ভালো মতো পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে। নাম্বার 12, কে আগে উত্তর দেয় আমি একটু দেখি। কারো কি কবিতাটা বুঝতে অসুবিধা হচ্ছে? আমার বাড়ি কবিতা 12D ইউটিউবের ছেলে পেলে সবার আগে উত্তর দিছে। জুবাইর উত্তর দিছে, রনি উত্তর দিছে, প্রকাশ উত্তর দিছে, বিউটি অ্যান্সার দিয়ে দিছে, সাবিকা উত্তর দিয়ে দিছে, নুসরাত 12D, মেহরুন্নেসা ডি অ্যান্সার করছে। সবাই হাঁস অ্যান্সার করছে। অ্যান্সারটা কি হাসি হবে? হাঁস ভিন্ন অন্য অ্যান্সার কি আছে? ভিন্নমত নাই। রাজীব বড়ুয়া ডি, শ্যামলী বিশ্বাস অ্যান্সার করে ফেলো কুইকলি। ফারজানা আক্তার পারুল 12D অ্যান্সার করছে। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হচ্ছে ডি, যেহেতু কোনো ভিন্নমত নাই। নাম্বার 12। নাম্বার 13, কয়েকজন লোক মিলে একজন লোককে কিসে স্বাক্ষর দিতে বলেছে? কই থেকে আসছে বলো তো? খুদে গোয়েন্দার অভিযান। এখানে ক্লাসে যারা যারা আছেন, আপনারা গোয়েন্দা কাহিনী বেশি পড়েন কে কে? একদম গোয়েন্দা কাহিনীর আপনারা ফ্যান হয়ে গেছেন, এরকম কে কে আছেন? কেউ আছেন? নাই মনে হয়। পড়ার বই পড়েন না, গল্পের বই কখন পড়বেন? এই অবস্থা আপনাদের। কাউকেই পাচ্ছি না যারা গোয়েন্দা কাহিনী খুব পছন্দ করে। আচ্ছা, কিন্তু খুদে গোয়েন্দার অভিযানের মধ্যে আমরা এমন একটা চরিত্র পাই যে আপনাদের বয়সী, সে প্রচুর পরিমাণে গোয়েন্দা কাহিনী পড়ে। গোয়েন্দা কাহিনী পড়তে পড়তে সে গল্পে যা কিছু পড়ে সেগুলো আবার বাস্তব জীবনেও কল্পনা করে। তো এই কল্পনা করতে গিয়ে তার একটা সময় একটা বিপদ ঘটে। কি বিপদ ঘটে? সে আসতেছে, ফেরার পথে একটা বাড়ি দেখে, সেই বাড়িতে একটা নাটকের রিহার্সাল চলতেছিল। রিহার্সাল মানে কি? নাটকের যেই ডায়লগগুলো থাকে, নাটকের যেই চরিত্রগুলা চরিত্রগুলো ওই ডায়লগগুলো প্র্যাকটিস করে সেইমভাবে। তো ওই বাড়িতে রিহার্সাল চলতেছিল। এখন ওইখানে একজন লোককে সবাই মিলে জোর করে কি করে? দলিলে সাইন দিতে বলে। উত্তরটা বলেই দিছি, দলিলে সাইন দিতে বলে। এইটা দেখে সে তখন ভাবে যে এখানে একটা অন্যায় হয়ে গেছে। বুঝতে পারছো? তখন সে, এই যে তার মাথায় কি একটা ডিটেকটিভ মাইন্ড, তার মধ্যে একটা ডিটেকটিভ বাস করতেছে ব্যোমকেশ বক্সীর মতো। তো ওই ডিটেকটিভ তখন পুলিশের কাছে চলে যায়। পরে পুলিশকে আবার এই বাড়িতে নিয়ে আসে, যেই বাড়িতে নাটকের মহড়াটা চলতেছিল। তো পুলিশ এসে পরে দেখে কিছুই হয় নাই, ওই বাচ্চা ছেলেটা কল্পনা করছে। এইটা থেকে গল্পটার মেইন বিষয়টা হচ্ছে সব কিছু নিয়ে, কোনো কিছু নিয়েই অতিরিক্ত অতিরিক্ত নেশায় পরিণত হওয়া, সেইটা আসলে ভালো না। বাস্তবতা এবং কল্পনা, এই দুইটা জিনিসের মধ্যে কি রাখা লাগবে? ভারসাম্য রাখা লাগবে। এখন এই গল্পটা বলার উদ্দেশ্যটা কি? আপনি যে প্রত্যেকটা বিষয় আমি বলি, রিটেন নিয়ে অনেকে সমস্যা বলছিলা, রিটেনের জন্য কিছু কিছু কথা আজকে বলে রাখতেছি। রিটেনে ভালো করার জন্য তোমার প্রত্যেকটা গল্পের, প্রত্যেকটা কবিতার, প্রত্যেকটা উপন্যাস, নাটক, মূল ভাবটা ভালো মতো জানা লাগবে। এবং একটু আগে আমি ওইটাই করার চেষ্টা করলাম, তোমাকে মূল ভাবটা সহজে বলে দেওয়ার চেষ্টা করলাম। মূল ভাব, এটা আবার পাঠ পরিচিতি নামেও আছে, পাঠ পরিচিতি। এই অংশটুকু খুবই ভালো মতো পড়বা, বুঝছো? ঠিক আছে। নাম্বার 14,
যেদিন খোকা রিহার্সেলে পুলিশ নিয়ে উপস্থিত হয় সেদিন কত তারিখ ছিল? ডেটগুলা মনে রাখা একটু কঠিন, ডেটগুলো মনে রাখা একটু কঠিন। কে কে মনে রাখতে পারে আমি একটু দেখি। কারেক্ট অ্যান্সার 14ই ডিসেম্বর, 14ই নভেম্বর, 27শে অক্টোবর নাকি 4ঠা অক্টোবর? ওকে, মুস্তাকিম নাম্বার 14, 14 নাম্বার। আচ্ছা, শাহজাদি অ্যান্সার করছে। ইউটিউবে সবাই খুবই ভালো করতেছে, দ্রুত অ্যান্সার করতেছে, সবাই বি অ্যান্সার করতেছে। বি ভিন্ন অন্য অ্যান্সার কি পাই কিনা একটু দেখি। বি বাদে অন্য কোনো মতামত আছে নাকি গণতন্ত্রজয়ী হবে? আদিয়ান হোসেন, আদিয়ান হোসেন বলছে 27শে অক্টোবর। পিউ দত্ত 14 নাম্বার অ্যান্সারই করে নাই, সে শুধুমাত্র 14 লিখে কমেন্ট করে দিছে। আচ্ছা, জুবায়ের সি অ্যান্সার করছে আবার 14ই নভেম্বর। 14ই ডিসেম্বর কেউ করতেছেন না কেন? কারণ এটা বুদ্ধিজীবী দিবস দেখে 14ই ডিসেম্বর এই ডেটটা মনে আছে, এই ডেটটা হওয়ার চান্স নাই গল্পের সাথে। অ্যান্সারটা হচ্ছে 4 অক্টোবর, 4 অক্টোবর বি। নাম্বার 15, খোকাবাবুর মূল নাম কি? সৈফুদ্দিন, আনিস, শফিক নাকি রফিক? খোকাবাবুর মূল নাম। দেখবা পাঠ পরিচিতিতে সবার শুরুতেই বলা আছে সৈফুদ্দিন ওরফে খোকা। ওরফে মানে কি? মানে তাকে সৈফুদ্দিন ওরফে খোকা মানে অন্য নাম যেটা, সেটা বলার আগে এই যে ওরফে শব্দটা ব্যবহার করা হয়েছে, সৈফুদ্দিন ওরফে খোকা। তো সেই খোকা বাবুর মূল নাম সৈফুদ্দিন, আনিস, শফিক নাকি রফিক? সৈফুদ্দিন। নাম্বার 16, ওকে, একটা ছবি চলে আসছে, সুন্দর একটা ছবি চলে আসছে 16 নাম্বারের অ্যান্সার দেখানোর আগে। ছবিটা সম্পর্কে আমি যেটা বলতেছিলাম, সমস্ত টিচার আছে, সমস্ত কৃতি স্টুডেন্ট আছে, শুধু স্টুডেন্ট বললে ভুল হবে, সাকসেসফুল স্টুডেন্টস সবাই আছে আমাদের এখানে। আমরা এখানে দেখতে পাইতেছি সবার হাতে কিন্তু মেডেল। এইটা নিয়ে আমি একটু বলে রাখি, তোমরা যদি আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হও এবং ভর্তি হওয়ার পরে তোমরা তো পড়ালেখা করবা, পড়ালেখা যদি নাও করো এখন তখন করবা, কারণ তখন আমি একটু জোর জবরদস্তি করব। আমরা যারা আছি তোমরা পড়তে একদম যে বিষয়গুলো পরীক্ষায় ভালো করার জন্য পড়তে হয়, আবার ভয় পাওয়ার কোনো কারণ নাই যে খুব প্রেশার থাকে, এরকম না। অনলাইন ব্যাচে প্রপার গাইডলাইন দেওয়ার চেষ্টা করা হয় যাতে তুমি পরীক্ষার জন্য কীভাবে পড়তে হয় সেই জিনিসগুলো আমরা দেখানোর চেষ্টা করি। তো আমাদের অনলাইন ব্যাচে তুমি যদি ভর্তি হও, তোমার অর্ধবার্ষিক পরীক্ষার পরে আমরা এরকম আরেকটা কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা করব, যেখানে তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সাথে দেখা পাবা, আয়মান ভাইয়ের সাথে দেখা করতে পারবা, মুনজাইন আপুর সাথে দেখা করতে পারবা, আমাদের সকল টিচার প্যানেলের সাথে দেখা করতে পারবা, এবং তোমাদের জন্য তো অনেকগুলো প্রাইজ, মেডেল এইগুলা থাকবেই, বুঝতে পারছো? সো এটার জন্য কি করতে হবে? আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে হবে। এবং আরেকটা জিনিস যেটা না হইলেই না, সেটা হচ্ছে পরীক্ষায় ভালো করতে হবে, পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে। ঠিক আছে, 16, আমি চলে যাই প্রশ্নে চলে যাই আবার। খোকাবাবু কোন ক্লাসের ছাত্র ছিল? সেকেন্ড ক্লাসের, থার্ড ক্লাসের, ফিফথ ক্লাসের নাকি সিক্সথ ক্লাসের? নাম্বার 16, রশিদ। সবাই বলতেছে সেকেন্ড, থার্ড, ফিফথ নাকি সিক্সথ। রশিদ লিখছে বি। দিবা বি জানায় দিছে, তুর্য দেবনাথ বি বলছে, জুবায়ের বি, সুমাইয়া বি, শরীফ বি, আয়েশা খান বি, সবাই বি অ্যান্সার করছে। থার্ড ক্লাস, কিন্তু থার্ড ক্লাস মানে কি এটা কি তোমরা জানো? থার্ড ক্লাস, থার্ড ক্লাস মানে হচ্ছে তখনকার, মনে করো এখনকার যদি 10, 9, 8, তখনকার ফার্স্ট, সেকেন্ড, থার্ড,
থার্ড মানে হচ্ছে ক্লাস 8-এর, তাই তো নাকি? সিক্সটিন বি, সবাই বি অ্যান্সার করছে। ওকে, সবাই বি অ্যান্সার করছে, 16-এর বি। আচ্ছা ঠিক আছে, তাইলে অ্যান্সারটা আমরা দেখে নিই। অ্যান্সারটা হচ্ছে থার্ড ক্লাসের। ওকে ইয়েস, হ্যাঁ থার্ড ক্লাস হচ্ছে ক্লাস 7, 7, 8, 9। আচ্ছা, যে লোকটিকে অস্ত্র তাক করে রাখা হয়েছে তার নাম কি? আনসারি, তিওয়ারি, বানশালী নাকি রামগোপাল? একটা ক্যারেক্টারের নাম, চরিত্রগুলোর নাম ভালো মতো পড়া লাগবে। চরিত্রগুলোর নাম ভালো মতো পড়তে হবে। ওকে, এটা হচ্ছে অ্যান্সারটা, দেখে নিই। অ্যান্সারটা হচ্ছে তিওয়ারি। আমরা একটু ফাস্ট যাই, আমাদের 50টা এমসিকিউ আছে, কেবল আমরা 18তে। স্কুল থেকে বাড়ি ফিরতে ফিরতে খোকার সন্ধ্যা হয়ে গেল, বিকেল হয়ে গেল, দুপুর হয়ে গেল নাকি রাত হয়ে গেল? সময়ের কথা সন্ধ্যা হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, এটা বোঝার তেমন কিছু নাই এখান থেকে। এটা মূলত গল্প থেকে আসা প্রশ্ন। সো গল্প থেকে আসা প্রশ্নের জন্য কি করা লাগবে? দুইটা কাজ, যত বেশি পারা যায় এমসিকিউ সলভ করতে হবে, আর দাগানো বইটা ভালো মতো পড়তে হবে। নাম্বার 19, বাংলা ব্যাকরণের সন্নিহিত দুটো দুটো ধ্বনির মিলনকে কি বলা হয়? যেমন আমি যদি বলি হিমালয়, একটা শব্দ তৈরি করা হয়েছে, এটাকে ভাঙি, হিম যোগ আলয়। এখানে একটা অ আছে না, আর এখানে কি আছে? আ আছে। দুইটা মিলে এখানে কি হইছে? একটা আ হইছে। তাহলে যে অ যোগ আ সমান সমান আ, সন্নিহিত দুইটা ধ্বনি মিলে একটা ধ্বনিতে পরিণত হইল, এটার নামই অলরেডি সবাই বলে ফেলছে, সন্ধি। নাম্বার 19, সন্ধি। বাংলা ব্যাকরণে সন্নিহিত, সন্নিহিত মানে হচ্ছে পাশাপাশি, সন্নিহিত মানে হচ্ছে পাশাপাশি। বাংলা ব্যাকরণে পাশাপাশি দুটো ধ্বনির মিলনকে সন্ধি বলা হয়। সন্ধি কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার নাকি 5 প্রকার? নাম্বার 20 দেখি কে সবার আগে উত্তর দেয়। সন্ধি 2 প্রকার, স্বরসন্ধি আর একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখতেছিলাম, আজকের যে ক্লাসটা দেখতে পাইতেছ এখন, এই ক্লাসটা, এই ক্লাসটার পরেও আমরা একটা কি ক্লাস নিব? আমরা একটা এই ফেসবুকে সিকিউ লাইভ ক্লাস নিব। আজকে কিসের উপর নিচ্ছি? এমসিকিউ নিচ্ছি। তাইলে সিকিউ এর উপর আলাদা একটা লাইভ ক্লাস আমরা নিব আমাদের এই গ্রুপটাতে। সো লাইভ ক্লাসে টেক পার্ট করার জন্য অবশ্যই গ্রুপটায় সবাই জয়েন করবা। আচ্ছা, বিসর্গ সন্ধি কোন সন্ধির অংশ? বিসর্গ সন্ধি, এটা বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি কোন সন্ধির অংশ? আমি যদি খেয়াল করি, বিসর্গ এই বর্ণটা স্বরবর্ণের মধ্যে পড়ে নাকি ব্যঞ্জন বর্ণের মধ্যে পড়ে? ব্যঞ্জন বর্ণের মধ্যে পড়ে। তাহলে এটা কোন দিকে পড়তেছে? আমার ব্যঞ্জন সন্ধির মধ্যেই পড়তেছে। খুবই সহজ। কোনটি সন্ধির উদ্দেশ্য? শব্দের মিলন ঘটানো, বর্ণের মিলন ঘটানো, ধ্বনিগত মাধুর্য সম্পাদন নাকি শব্দগত মাধুর্য সম্পাদন? আমি যখন হিমালয় ভেঙে দেখাইলাম, হিমযোগ আলয়, আমি ভেঙে ভেঙে কি দেখাইছিলাম? অধ্বনি, আধ্বনি, দুইটা ধ্বনি মিলে আবার একটা ধ্বনিতে পরিণত হওয়া। তাহলে কি শব্দের, বর্ণের, শব্দগত নাকি ধ্বনিগত? আপনারাই বলেন অ্যান্সারটা। অনেকেই সি অ্যান্সার করতেছে,
যারা সি অ্যান্সার করতেছে অ্যাবসলিউটলি কারেক্ট। অ্যান্সারটা হচ্ছে ধ্বনিগত মাধুর্য সম্পাদন করা। বিসর্গের সঙ্গে স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনির মিলন হলে তাকে কি বলা হয়? বিসর্গ সন্ধি বলা হয়। বিসর্গ সন্ধি, যেখানে বিসর্গ আছে সেখানেই বিসর্গ সন্ধি বলা হয়। আমরা যদি দেখি বিসর্গ সন্ধির একটা এক্সাম্পল দেখি, মনে করো শিরোধার্য, শিরো যোগ ধার্য, কি হচ্ছে? শিরোধার্য। বুঝতে পারছো? বিসর্গর সাথে ব্যঞ্জন ধ্বনির মিলন ঘটছে এখানে। বিসর্গর সাথে ব্যঞ্জন ধ্বনির মিলন ঘটে কি হয়েছে? শিরোধার্য হয়েছে। তার মানে এটা বিসর্গ সন্ধি। ক্লিয়ার? ওকে, নাম্বার 25। আমরা অর্ধেক পর্যন্ত আসি এখন, ক্লাসের একদম মাঝামাঝিতে, কারণ আচ্ছা 24 নাম্বারে কেবল আসি। সন্ধি শব্দের অর্থ কি? যোগ, একত্রীকরণ, মিলন নাকি সংক্ষেপণ? আরেকটা শব্দ আমি এখানে লিখি, সমাস। সন্ধি মানেও যা, সমাস মানেও তাই। তাহলে বলেন তো কি? সন্ধি সমাস দুইটাই সেম জিনিস। এক্স্যাক্টলি ধরতে পারছেন, মিলন। তাইলে ভাই সন্ধি আর সমাসের মধ্যে পার্থক্যটা কি? সন্ধি হচ্ছে ধ্বনির মিলন, আর সমাস হচ্ছে শব্দের মিলন। সন্ধি হচ্ছে ধ্বনির মিলন, আর সমাস হচ্ছে শব্দের মিলন। বুঝতে পারছো? ওকে, এরপরে যাই নাম্বার 25। পরীক্ষা শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? পরিযোগ রস্বইকারিক্ষা নাকি দীর্ঘইকারিক্ষা? এইটা কারো কি সি নাম্বার অপশন কারো মনে হচ্ছে? হওয়ার কথা না, এত ভুল কেউ করবেন না, হবে না, এইটাও হবে না। তাহলে কি হবে? রস্বই প্লাস দীর্ঘইকার, রস্বই প্লাস দীর্ঘই নাকি রস্বই? দেখি নাম্বার 25 কে কি অ্যান্সার করে। রেনিয়াস জানাইছে বি, সি জানাইছে অনেকে। সি নাম্বার তো আগেই এলিমিনেট করে দিলাম আপনাদের জন্য। তাজরি বি জানাইছে। রাজীব বড়ুয়া জানাইছে এ। এ নাম্বারও অ্যান্সারে পাচ্ছি, বি নাম্বারও অ্যান্সারে পাচ্ছি। দেখি কোনটা অ্যান্সার হয়। আরাফাত এ জানাইছে, তিথি এ জানাইছে, সুমি আবার বি জানাইছে, বিল্লাল হোসেন বি জানাইছে। অলরাইট, ঠিক আছে। তাইলে আমরা একটু খেয়াল করি অ্যান্সারটা। পরিযোগ ইক্ষা রস্বইকার প্লাস দীর্ঘইকার সমান সমান কি হয়? দীর্ঘইকার হয়। পরীক্ষা কি হয়েছে এখানে? সন্ধি বিচ্ছেদে রস্বই প্লাস দীর্ঘই সমান সমান দীর্ঘই। দুলোক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? দু বিসর্গ নাকি দ্বি যোগ লোক নাকি দ্বীপ যোগ লোক নাকি দুলোক? এ বি সি নাকি ডি? নাম্বার 26। দুলোক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? দেখি কে সবার আগে উত্তর দেয়। দিবা উত্তর করছে, দিবা হচ্ছে বি নাম্বার অ্যান্সার করছে। অনেকে এ জানাচ্ছে, অনেকে আবার সি জানাচ্ছে। মানে এই তিনটাই পাচ্ছি, 4 নাম্বারটা কারো কাছ থেকে পাচ্ছি না। এই তিনটার মধ্যে সবার কনফিউশন। এটা কি বিসর্গ সন্ধি? এটা বিসর্গ সন্ধি না। আরেকটা এলিমিনেট করে দিলাম, যাও, বললাম যে এটা বিসর্গ সন্ধি না। দ্বি নাকি দ্বীপ যোগ লোক? আচ্ছা, অনেকে এই জিনিসটা সম্পর্কে জানে না। এটা কিন্তু একটা নিপাতনে সিদ্ধ সন্ধি। কি সন্ধি? নিপাতনে সিদ্ধ সন্ধি। এইটা সম্পর্কে একটু বলে রাখি যে ভাই নিপাতনে সিদ্ধ সন্ধি মানে কি। নিপাতনে সিদ্ধ সন্ধি মানে হচ্ছে যেই সন্ধিটা ব্যাকরণের সন্ধির নর্মাল যে নিয়মকানুন আছে সেই নিয়মকানুনগুলো মেনে চলে না, যার কারণে এটাকে বলা হয় নিপাতনে সিদ্ধ সন্ধি। অ্যান্সারটা হচ্ছে দ্বীপ যোগ লোক, দুলোক।
বিচ্ছেদ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটা? বিচ্ছেদ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটা? আমি আরো কয়েকটা শব্দ লিখি আপনাদের জন্য। পরিচ্ছেদ বা পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন। আমি যদি বলি প্রতিচ্ছবি, দুইটারই, এই তিনটারই আবার বিচ্ছেদ। সন্ধির রুলটা হচ্ছে বা সূত্রটা হচ্ছে ই যোগ ছ যদি থাকে তখন কি হয় বলেন? ইচ্ছ হয়, মানে একটা চয়যুক্ত ছ হয়ে যায়। আমরা খেয়াল করি বিচ্ছেদের ক্ষেত্রে তাইলে কি হবে? বি যোগ ছেদ, বিচ্ছেদ। আমি যদি পরিচ্ছন্ন ভাঙি তাইলে কি হয়? পরি যোগ ছন্ন, পরিচ্ছন্ন। আমি প্রতিচ্ছবি যদি ভাঙি, প্রতি যোগ ছবি, প্রতিচ্ছবি। বুঝতে পারছেন সবাই? ওকে। নাম্বার 28, গবেষণা শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? গো যোগ এসোনা, গবে যোগ এসোনা, গবি যোগ এসোনা, নাকি গবে যোগ সোনা? খুব সহজ অ্যান্সার। নাবিল অ্যান্সার করো। তানভীর, রিনিতা, রশিদ, রওজা, সাকিবুল। নাম্বারটা মেনশন করে দিও, কত নাম্বার বলতেছো অ্যান্সার। লাবণী আক্তার, শাকিলা, নাম্বার 28। আচ্ছা, নাম্বার 28 রিনিতা বি জানাইছে, রশিদও বি জানাইছে। মনি, মনি অ্যান্সার করতেছে। অ্যান্সারটা হচ্ছে এ, নাকি গোযোগে শোনা? অনেকেই ভুল করছো, সো এই প্রশ্নটা ভালো মতো দেখে রাখো। গবেষণা, গোযোগ এসোনা সমান গবেষণা। এই প্রশ্নটা আসে, এই প্রশ্নটি ইম্পর্টেন্ট। মুশকিল শব্দের অর্থ কি? রোগবালাই, মেলামেশা, কষ্ট করা, নাকি সহজতর? মুশকিল, ব্যাপারটা খুব মুশকিল হয়ে গেছে আমার জন্য, একটু কষ্টকর হয়ে গেছে, বুঝছেন? নাম্বার 30, বাংলাদেশের বিশিষ্ট ভাষাবিজ্ঞানীকে? হুমায়ূন আহমেদ একজন কি ছিল? চলচ্চিত্র নির্মাতা ছিলেন, লেখক ছিলেন, সাহিত্যিক, শিক্ষকও ছিলেন। শামসুর রহমান সাহিত্যিক ছিলেন, কবি ছিলেন। আহসান হাবিবও লেখক ছিলেন। হুমায়ুন আজাদ লেখক ছিলেন এবং একই সাথে হুমায়ুন আজাদ একজন ভাষাবিজ্ঞানীও ছিলেন। তিনি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন, বাংলা বিভাগে ভাষাবিজ্ঞানের উপরই অধ্যাপনা করেছেন। আচ্ছা, তাকে বলা হয়, হুমায়ুন আজাদ সম্পর্কে বলা হয় তিনি হচ্ছে প্রথম। তিনি আবার কবিও, কবিতাও লিখেছেন। যারা কবিতা লিখে তাদেরকে কবি বলা হয়। শব্দ থেকে কবিতা নামে যে লেখাটা আছে তোমাদের এখানে, শব্দ থেকে কবিতা, শব্দ থেকে কবিতা, এইটার মধ্যে তুমি দেখতে পারবা যে হুমায়ুন আজাদ কবিতা সম্পর্কে কিছু লিখেছে। কবিতা কি, কবিতা কিভাবে লেখা হয়, কবিতা কিভাবে পড়তে হয়, বুঝতে হয়, এটা খুব সুন্দরভাবে কাব্যিক ভাষায়, কবিতার মতো ভাষাতেই তিনি বর্ণনা করেছেন। তো আমরা লেখাটা পড়েছি, সেইখান থেকে আমরা কিছু এমসিকিউ একটু দেখি। শুধু স্বপ্নেই যেসব জিনিস বেচাকেনা চলে, এই বাক্যে বেচাকেনা শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? বিনিময় প্রথা, ক্রয় বিক্রয়, ব্যবহার, নাকি আদান প্রদান? এইটার মানে হচ্ছে বিনিময় করা, স্বপ্নের মধ্যে দিয়ে আদান প্রদান হয়। বুঝতে পারছেন? ও আচ্ছা, বিনিময় প্রথা না, প্রথা শব্দটা আছে এখানে, আদান প্রদান হবে। প্রথা, বিনিময় প্রথা আবার অন্য জিনিস। বিনিময় প্রথা হচ্ছে ওই যে ঐতিহাসিকভাবে যখন থেকে কি হইল, মনে করো সমাজটা প্রতিষ্ঠিত হইল আমাদের। আমার কাছে মনে করো যে হচ্ছে আমি চাল উৎপাদন করলাম, তোমার কাছে মনে করো অন্য একটা ফসল আছে, চাল, তোমার কাছে ডাল আছে সাপোজ। তো আমি চাল দিয়ে ডালটা নিলাম। এই যে পণ্যের বিনিময়ে বেচা কেনার বা আদান প্রদানের যে প্রথাটা,
ওই প্রথাটা হচ্ছে বিনিময় প্রথা, কিন্তু এখানে স্বপ্নে জিনিস বেচাকেনা চলে। এই বেচাকেনা ওই বেচাকেনা না, এই বেচাকেনা বলতে হচ্ছে শুধুমাত্র আইডিয়াগুলা কি চলতেছে, আদান প্রদান চলতেছে। নিচের কোনটি কাকে বলে তা বলা খুব মুশকিল। একদম আমার ডিরেক্ট লাইন থেকে আসছে, আমার গল্পের লাইন থেকে আসা প্রশ্ন। নিচের কোনটি কাকে বলে তা বলা খুব মুশকিল। নাটক, গল্প, কবিতা নাকি সাহিত্য? অ্যান্সারটা খুব সহজ, কবিতা। আমরা কম বেশি কবিতা চিনি, যারা হাসতে পারি, যারা পড়তে পারি, যারা বলতে পারি, যারা গাইতে পারি। সহজ প্রশ্ন। এটাও কবিতা, আমার লাইন থেকে আসা, ডিরেক্ট গল্পের লাইন থেকে আসা। সো দাগানো বইটা এই কারণেই বেশি বেশি পড়বা যারা পড়তে পারি। 34, কবিতার লেখা পড়লে মন কেমন করে ওঠে? পবিত্র হয়, রেগে ওঠে, নেচে ওঠে নাকি শান্ত হয়? কবিতার লেখা পড়লে মন কেমন করে ওঠে? পবিত্র হয়, রেগে ওঠে, নেচে ওঠে নাকি শান্ত হয়? নেচে ওঠে। শব্দ থেকে কবিতা প্রবন্ধে কার ঘুড়ি বানানোর কথা বলা হয়েছে? ভাবের, শব্দের, রঙের নাকি উপমার? উত্তরটা হচ্ছে উপমার। উপমা কি এটা তোমরা বুঝো? উপমা শব্দের অর্থ হচ্ছে তুলনা করা, বুঝতে পারছো? যেমন জীবনানন্দ দাশ একজন কবি ছিলেন, তিনি একটা সুন্দর লাইন বলছিলেন যে পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। নীর মানে কি? বাসা। পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সেই যে পাখির নীরের সাথে কিসের তুলনা করছে? বনলতা সেনের চোখের তুলনা করছে। এই তুলনা করাই হচ্ছে উপমা সাহিত্যিক দৃষ্টিভঙ্গিতে। বুঝতে পারছেন সবাই? ওকে, পরেরটা আমরা একটু চলে যাই। কবিতা কারা লেখেন? কবিয়ালরা, শিল্পীরা, কবিরা নাকি গায়কেরা? কবিতা কবিরা লেখেন। সহজ উত্তর, বেশি টাইম দিচ্ছি না এইটার জন্য। নাম্বার 37, শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে কি লেখা হয়? উপন্যাস, কবিতা, নাটক নাকি গল্প? এটাও ডিরেক্ট আমার বইয়ের লাইন থেকে নেওয়া। অ্যান্সার করো। সাবিনা ইয়াসমিন অ্যান্সার করে ফেলছে, ইয়াসিন উদ্দিন অ্যান্সার করে ফেলছে, মণিকিশোর দাস, আচ্ছা, ফরহাদ, জুবায়ের, দিবা, লাবণী আক্তার, মানিক, আরাফাত, সারা অধিকারী, সুলতানা পারভিন। সবাই অ্যান্সার করতেছে বি, শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে কবিতা লেখা হয়। কবিরা কিসের মতো স্বপ্ন দেখেন? বালুর মতো, মাটির মতো, সুরকির মতো? দেখো এখানেও কিন্তু কবি একটা উপমার ব্যবহার করছে। স্বপ্নকে হয় বালু, চাঁদ, মাটি নাকি সুরকি? দেখি কোনটা। অ্যান্সারটা আগেই বলে দিতে পারতেছি না, অ্যান্সারটা তোমরা করো। 38, রাজীব বি, তিতলি বি, বিল্লাল হোসেন আবার ডি অ্যান্সার করছে, সুরকির মতো। অ্যান্সারটা দেখে নেই, চাঁদের মতো। এটাও কিন্তু এক ধরনের তুলনা বা সাদৃশ্য প্রকাশ করা। শ্রাবণে কবিতায় চলে আসছি এখন আমরা। শ্রাবণে কবিতায় চলে আসছি। শ্রাবণে কবিতায় উন্মাদ শ্রাবণের সঙ্গে কোনটি সম্পর্ক রয়েছে? নদীনালা, পৃথিবীর দৃঢ়তা, আকাশের মুখ নাকি বর্ষার প্লাবন? শ্রাবণে কবিতায় উন্মাদ শ্রাবণের সঙ্গে কোনটির সম্পর্ক রয়েছে? নদীনালা, পৃথিবীর দৃঢ়তা, আকাশের মুখ নাকি বর্ষার প্লাবন? উন্মাদ শ্রাবণের সঙ্গে বর্ষার প্লাবনের সম্পর্ক রয়েছে। যে বর্ষাকে কেন, শ্রাবণকে কেন উন্মাদ বলা হচ্ছে? উন্মাদ মানে কি জানো তো? পাগল। বুঝতে পারছি? পাগল মানে হচ্ছে যার বিষয়টা আমরা একটু যদি দেখি যে বর্ষার যে প্লাবনের মধ্যে একটা উন্মত্ততা, সেই উন্মত্ততা প্রকাশের জন্য শ্রাবণকে উন্মাদ বলা হয়েছে। বুঝতে পারছো?
এখন তো আষাঢ় মাস চলে, কয়েকদিন পরেই শ্রাবণ, তখন বুঝতে পারবা যে বর্ষা। এখনও যদি আমরা বিভিন্ন জায়গায় খবর পাচ্ছি, অতিবৃষ্টির খবর পাচ্ছি, অনেক রাস্তাঘাট পানিতে ডুবে যায়, একই সাথে বন্যার খবরও পাচ্ছি বিভিন্ন জায়গায়। ঠিক আছে, নাম্বার 40 নাম্বার আমরা একটু অ্যান্সার করি। দেখেন, জল ঝরে সারাদিন সারা রাত বলতে কি বোঝায়? ঘন বৃষ্টি, অবিরাম বৃষ্টি, রাতভর বৃষ্টি নাকি দিনভর বৃষ্টি? জল ঝরে সারাদিন সারা রাত। সারাদিন সারা রাত বলতে শুধু কি রাতভর বলা হইতেছে, নাকি শুধু দিনের কথা বলা হইতেছে? সারা দিনের কথা বলা হয়েছে, সারা রাতের কথা বলা হয়েছে, নাকি ঘন বৃষ্টি? ঘন বৃষ্টি না, এখানে সেখানে বলা নাই। অবিরাম বৃষ্টি, অবিরাম শব্দটার মানে কি? মানে বিরতিহীন, বিরতিহীন। তার মানে অ্যান্সারটা হচ্ছে অবিরাম বৃষ্টি, মানে হচ্ছে বিরতিহীনভাবে বৃষ্টি বয়ে চলা, বৃষ্টি ঝরে যাওয়া। জল ঝরে সারাদিন সারা রাত বলতে বোঝানো হয়েছে অবিরাম বৃষ্টি। শ্রাবণে কবিতায় প্রাণ খোলা বর্ষায় স্নান করে কারা? একদম ডিরেক্ট কবিতার লাইন থেকে, প্রাণ খোলা বর্ষায় স্নান করে কারা? প্রাণীকুল, নদীনালা, ধরণী। ধরণী মানে কি? ধরণী মানে হচ্ছে পৃথিবী, নাকি গাছপালা? প্রাণীকুল, নদীনালা, ধরণী নাকি গাছপালা? একটু টাইম দিই আপনাদেরকে। সুক্তি অ্যান্সার করো। দেবজ্যোতি 41 নাম্বার চলতেছে। বিল্লাল সবার আগে কারেক্ট অ্যান্সার দিচ্ছে। ঠিক আছে, বিল্লালের অ্যান্সারটা কারেক্ট। জুবাইদুল বি অ্যান্সার করছে, কিন্তু অ্যান্সারটা হচ্ছে আমাদের ডি। শ্রাবণ কবিতায় প্রাণ খোলা বর্ষায় স্নান করে গাছপালা। গাছপালা স্নান করে মানে কি? গাছপালা বৃষ্টি যখন অবিরাম ধারায় ঝরতে থাকে তখন গাছপালাও পুরোপুরি ভিজে যায় না? ওইটাই বলা হচ্ছে যে ওই ভেজাটাকে লেখক বা কবি তার মতো করে কাব্যিক ভাষায় বলতেছে যে এটা হচ্ছে গাছপালায় স্নান করা। স্নান করা মানে হচ্ছে গোসল করা। নাম্বার 42, প্রাণ খোলা বর্ষায় নদীনালা ঘোলা জল ভরে ওঠে। প্রাণ খোলা বর্ষায় নদীনালা ঘোলা জল ভরে ওঠে, ভরসায় টলমল ঝমাঝম নাকি চারিধার? ডিরেক্ট কবিতার লাইন। 42 আমরা একটু অ্যান্সার করি। দিবার ডি অ্যান্সার করছে, ইয়াসিন ডি, জুবাইর ডি, জান্নাতুল ফেরদৌস এ অ্যান্সার করছে, কিন্তু কত নাম্বার সেইটা লেখে নাই। প্রাণ খোলা বর্ষায় নদীনালা ঘোলা জল ভরে ওঠে, ভরসায়। আচ্ছা, ঘনঘোর উন্মাদ শ্রাবণের, ঘনঘোর উন্মাদ শ্রাবণের, এইটা দ্বারা পরেরটা ঘনঘোর উন্মাদ শ্রাবণের নদীনালা ধারাপাত উৎসব নাকি ঘোলা জল? শ্রাবণের কি? শ্রাবণের উৎসব, শ্রাবণের জন্য এটা একটা উৎসব। আচ্ছা, ঘোষদের বাড়ির পাঠশালায় প্রধান পণ্ডিতের নাম কি ছিল? এটা কোন গল্প থেকে আমাদের নেওয়া? আমরা আনন্দ পাঠ থেকেও কিন্তু ভালো মতো পড়বো, আনন্দ পাঠ থেকেও কিন্তু আলাদা প্রশ্ন আসবে। সো ঘোষদের বাড়ির পাঠশালায় লেবু নামের যে ক্যারেক্টারটা আছে, ওই লেবুর গল্প, এটা লেবু নামের ক্যারেক্টারটার গল্প। আমি একটু বলে নেই পুরা গল্পটা সহজভাবে, অল্প কিছু সময়ের মধ্যে। লেবু নামে যে ভদ্রলোকই বলতেছি, কারণ একে দেখে সবাই ভয় পায়, স্কুলের সবাই বলতে শিক্ষকেরা সবাই ভয় পায়, কারণ সে খুবই ডানপিটে, খুবই দুষ্টু। আপনাদের প্রত্যেকের ক্লাসেও একজন করে লেবু আছে, আই এম শিওর আপনাদের মধ্যে কেউ কেউ সেই লেবুর রোলটাই প্লে করতেছেন। দুর্দান্ত দুষ্টু। তো সে যেহেতু প্রচণ্ড একটার পর একটা কি করতে থাকে, কাজ তো না অকাজ করতে থাকে, সেই কারণে তাকে দেখভাল করার জন্য সে একটা, প্রথম কথাটা বলে রাখি, ঘোষদের বাড়ির পাঠশালায় আসার সময় দেয়ালে সে কিছু আজে বাজে কথা লিখে আসে ওখানে। তো যার কারণে পরবর্তীতে ওর নামে কি করে, কমপ্লেন করে, অভিযোগ দেয়।
তো পরে মৌলভী সাহেব নামে আরেকজন শিক্ষক ছিলেন। কি পড়ান উনি? ফার্সি নাকি? কে কে পড়ছো গল্পটা? মনে হয় কেউই পড়ো নাই। তো মৌলভী সাহেবকে বলা হয় যে মৌলভী সাহেব যখন আসবে, একই জায়গায় যেহেতু বাড়ি, সেই কারণে লেবুও মৌলভী সাহেবের সাথে সাথে আসবে। এরকম আস্তে আস্তে একটা সময় দেখা যায়, একদম ফাইনাল কথা বলতেছি, গল্পের মধ্যে এর মধ্যে আরো ছোট ছোট দু একটা মজার কাহিনী আছে। মজার কাহিনী হচ্ছে মৌলভী সাহেব একদিন পরীক্ষার গার্ড দিচ্ছে, বুঝছো? লেবুও পরীক্ষা দিচ্ছে। এখন লেবু কি করতেছে পরীক্ষা দিতে দিতে? লেবুর একটা ভালো চমৎকার একটা বৈশিষ্ট্য ছিল। বৈশিষ্ট্য হচ্ছে লেবু পড়ালেখা করতো না, অনেক দুষ্টু। পড়ালেখা করতো অবশ্যই, মানে ওইটা ভিজিবল ছিল না, যেহেতু দুষ্টুমি করে অনেক। তো পরীক্ষা দিচ্ছে আর পকেটটা একটু খুলতেছে। টিচার তো মনে করছে, মৌলভী সাহেব এখন মনে করছে যে না, আজকে একে পাইছি। যার কারণে পরবর্তীতে মৌলভী সাহেব ওর কাছে যায়, যাওয়ার পরে পকেটটা চেক করতে নেয়, দেখে যে সেখানে একটা সিগারেটের প্যাকেট। সিগারেটের প্যাকেটটা যখন সে খোলে, সেখানে সিগারেট ছিল না, সেখানে কি ছিল? আরশোলা ছিল। বুঝতে পারছো? পরে সেই আরশোলা মৌলভী সাহেবের একদম গায়ে যায়, লাফ দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইখান থেকে ওইখানে মজার একটা সিন ছিল, তোমরা যদি এটা গল্পটা পড়ো, পড়ার সময় অনেক মজা পাবা। ফাইনাল যে বিষয়টা হয়, এইটার মধ্যে একটা শিক্ষণীয় বিষয় আছে। লেবু মৌলভী সাহেবের সাথে যাওয়ার সময় একদিন একটা কাঠবিড়ালি দেখে। কাঠবিড়ালি। তো কাঠবিড়ালি দেখে তার মাথায় আবার নতুন একটা প্ল্যান। কি প্ল্যান? শিকার করবে ওকে। ওইটাকে শিকার করতে গিয়ে সে কি করে, ওই কুমোর পাড়ার অনেকগুলো হাড়ি পাতি সে ভেঙে ফেলে। ভেঙে দৌড়। লেবু তো আর ওখানে থাকবে না, লেবু দৌড় মারছে। কিন্তু ওখানে কাকে পাইছে? ওইখানকার মানুষ এসে মৌলভী সাহেবকে পাইছে। তো মৌলভী সাহেবকে যখন পায়, তখন প্রথমত মৌলভী সাহেব একটু অপমানিত বোধ করেন। তিনি একজন সম্মানিত মানুষ, তিনি শিক্ষক। দ্বিতীয়ত, তার কাছে এখন জরিমানা আদায় করতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ হিসেবে মৌলভী সাহেব একজন স্কুল মাস্টার, তো তার আর্থিক অবস্থাটাও গল্পে ওই রকম না, যার কারণে তিনি কি করেন, ছাতাটা তখন বন্ধক দিয়ে আসে। বুঝছো? ছাতাটা বন্ধক দিয়ে আসে, এবং ছাতা বন্ধক দেওয়ার পরে লেবুর একটু খারাপ লাগে বিষয়টা। লেবু তখন কি করে, এখান থেকে একটা রিয়েলাইজেশন হয় তার। কি রিয়েলাইজেশন হয়? যে না, আসলে দুষ্টুমি করব একটা লিমিট পর্যন্ত। বুঝতে পারছো? গল্পটা অনেক ইন্টারেস্টিং। যারা অনলাইন ব্যাচে আসছো তাদেরকে একবার পড়াইছি, তোমাদেরকেও পুরো সামারিটা বললাম। ডিটেইলে অনলাইন ব্যাচে যদি ভর্তি হও তাহলে রেকর্ডেড ক্লাসটা দেখে নিও। আচ্ছা, তো এটা একটু দেখি। ঘোষদের বাড়ির পাঠশালায় প্রধান পণ্ডিতের নাম কি ছিল? সতীনাথ, রামাপদ, রাধাশ্যাম নাকি নিখিলেশ বাবু? নামগুলা খুবই কনফিউজিং। রামাপদ বাবু। প্রত্যেকটা চরিত্রের নাম এটা মনে রাখা খুব দরকার। আমি সবসময় বলি, প্রত্যেকটা গল্প যখন পড়বা, গল্পের সাথে নিজের একটা আলাদা নোট খাতা থাকবে। নোট খাতায় গল্পের চরিত্রগুলা ওয়ান বাই ওয়ান মেনশন করবা, তাদের সম্পর্কে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলা, যেমন তার বয়স কত, পেশা কি, এই জিনিসগুলো আলাদা আলাদা করে নোট ডাউন করলে দেখবা অনেক সহজ হবে বিষয়টা তোমার জন্য মনে রাখা। তো মৌলভী সাহেব লেবুর হাড়ি ভাঙার জন্য কি বন্ধক দিলেন? ঘড়ি, রুমাল, ছাতা নাকি ঘটি? ঘড়ি, রুমাল, ছাতা নাকি ঘটি? অ্যান্সারটা হচ্ছে, আমি একটু আগে বলে ফেলছি, ছাতা। পুরা গল্পের স্টোরিটা বলার সময় সবগুলা প্রশ্নের অ্যান্সারই মনে হয় আমি বলে ফেলছি। তারপরেও দেখি ভুল করে কে। 45-এর সি। ইয়েস, মণিকিশোর সঠিক উত্তর। সরি। কি হবে অ্যান্সারটা? ছাতা। নাম্বার 46, লেবু পরীক্ষা দিতে গিয়ে পকেটে কি নিয়ে গিয়েছিল? পরীক্ষা দিতে গিয়ে পকেটে টিকটিকি, মৌমাছি, কোন নাকি আরশোলা? অ্যান্সারটা হচ্ছে, আচ্ছা, অপশনটা আরশোলা হবে। অ্যান্সারটা কি? আরশোলা। আরশোলা মানে জানো তো তোমরা সবাই? আরশোলা মানে হচ্ছে তেলাপোকা, বুঝছো? তেলাপোকার আরেক নাম হচ্ছে আরশোলা।
নাম্বার 47, মৌলভী সাহেব থাকতেন কোথায়? কাজীবাড়ি, কুমোরপাড়া, চৌধুরী বাড়ি নাকি লাহিড়ী বাড়ি? তার ঠিকানা। তো আমি যেহেতু তোমাদেরকে বললাম যে প্রত্যেকটা চরিত্রের ওই রকম যখন আলাদা আলাদা ছক করবা তখন কি হবে, তার পেশা, তার ঠিকানা, তার সম্পর্কে ইম্পর্টেন্ট তথ্যগুলো তুমি যদি চার্ট আকারে নাও লিখো, জাস্ট আলাদা নোট খাতায় যদি নিজের মতো করে লেখো ইম্পর্টেন্ট দু একটা তথ্য, তাহলে এটা সহজ হয়ে যাবে তোমার জন্য। বুঝতে পারছো? স্পেশালি এমসিকিউ এর জন্য এটা অনেক কাজে দিবে। আর সিকিউ এর জন্য আমি তো সবাইকে বলছি পাঠ পরিচিতি, প্রত্যেকটা কবিতার মূল ভাব এবং প্রবন্ধগুলোর মধ্যে যে ইম্পর্টেন্ট জায়গাগুলো আছে সেইগুলা পড়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলা কোনো মতেই বাদ দেওয়া যাবে না, কারণ প্রত্যেকটা জিনিসই সৃজনশীল প্রশ্ন কেমন হয়, অনুধাবনমূলক, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক, এইটা মেইন সামারিটা জানা খুব ইম্পর্টেন্ট। এবং যখন কোনো একটা ঘটনা দেয়, সেই ঘটনার সাথে আমার গল্পে কি ঘটছে এইটার সাদৃশ্য বৈসাদৃশ্য তুলনা করতে বলে, তখন এটা আমার খুব কাজে দেয়। আচ্ছা, কাজীবাড়ি অ্যান্সার 47, কাজীবাড়ি। পরের প্রশ্নটা আমরা একটু দেখি। গ্রীষ্ম, শীত, গ্রীষ্ম, বর্ষা মৌলভী সাহেবের সাথে থাকতো একটি ছাতা, একটি বৃহৎ রুমাল নাকি পানের কৌটা? অপশন 1 এবং 2, অপশন 2 এবং 3, অপশন 1 এবং 3 নাকি অপশন 3টাই? এইবার একটু ভোটাভুটি করি, দেখি কে যেতে ভোটে। ওকে, 48। জুবাইর বলতেছে সি, 1 এবং 3। সি পাইলাম। মেহেদি হাসান বলতেছে এ, 1 এবং 2। রাজীব এ বলতেছে, লাবণী বলতেছে সি, সোহান বলতেছে এ, সুপ্তি বলতেছে 2। 2 মানে কি? 2 মানে হচ্ছে বি। আচ্ছা, তার অ্যান্সারটাও নিচ্ছি। ডি কারো অ্যান্সার নাই। অ্যান্সারটা হচ্ছে পানের কৌটা হবে না, পান খাইতো না মৌলভী সাহেব। মৌলভী সাহেব একটা ছাতা নিত, একটা বৃহৎ রুমাল সাথে থাকতো। আচ্ছা, আরেকটা বিষয় দেখো, ছাতার, ওকে, শীত, গ্রীষ্ম, বর্ষা, ওয়েদারের একটা সম্পর্ক আছে না? ছাতা শীতকাল, গ্রীষ্মকাল কি বর্ষাকাল, গ্রীষ্মে প্রচণ্ড রোদ থাকে, বর্ষাকালে প্রচণ্ড কি থাকে, বৃষ্টি থাকে, তখন ছাতাটা দরকার হয়, আর একটা রুমাল সাথে থাকতো। সরি, 49 প্রশ্ন। মৌলভী সাহেবের প্রতি লেবু হৃদয়ে অনুভব করলো শ্রদ্ধা, মহানুভবতা নাকি সহানুভূতি? শ্রদ্ধা, মহানুভবতা নাকি সহানুভূতি? অ্যান্সারটা হচ্ছে বি, 2 ও 3। ফাইনাল প্রশ্ন, আমাদের নাম্বার 50। এই টাইপের এমসিকিউ প্রশ্ন অনেক সময় আসে, আমরা আজকের ক্লাসে সর্বশেষ প্রশ্নটা এই টাইপটা আমি রাখার চেষ্টা করলাম, সো দ্যাট বুঝতে পারো সব ধরনের টাইপের সাথেই তোমাদের পরিচিতি ঘটে। উদ্দীপক থাকে একটা, উদ্দীপকের উপর ভিত্তি করে প্রশ্নগুলো হয়। শিক্ষকরা ভেবে পায় না রমেশ কিভাবে পরীক্ষায় প্রথম হয়, তাই এবার পরীক্ষার সময় শিক্ষক সতীশ বাবু রমেশের প্রতি তীক্ষ্ণ নজর রাখলেন। কতক্ষণ পর দেখা গেল রমেশ একটু ইতস্তত করতেছে, সতীশবাবু তাকে সন্দেহজনক মনে করছে। পরীক্ষার হলে যেহেতু, পকেট থেকে হাত বের করলে একটা পিঁপড়ার ডিম, শিক্ষক সহ সবাই অবাক হয়ে গেছে। তো আমি যেটা বললাম, উদ্দীপকের এই ঘটনার সাথে আরশোলার যে ঘটনা, লেবুর আরশোলার ঘটনা, মিল পাও? পাচ্ছ? মিল পাচ্ছ? মিল মানে কি? সাদৃশ্য। তাহলে কিসের সাদৃশ্য পাওয়া যায়? লেবুর, সতীনাথ বাবুর, কাজী বাবুর নাকি মৌলভী সাহেবের? অ্যান্সারটা হচ্ছে লেবুর সাদৃশ্য পাওয়া যায়। ক্লিয়ার? ওকে, অ্যান্সারটা হচ্ছে লেবু। তো এইটাই ছিল আমাদের 50 পর্যন্ত, একদম 50 কোয়েশ্চেন। আমাদের আর কোনো স্লাইড বাকি নাই। ফাইনাল স্লাইড আছে ধন্যবাদ স্লাইড। ধন্যবাদটা আপনাদের সবারই প্রাপ্য, কারণ যেহেতু আপনারা একদম শেষ পর্যন্ত আছেন।
তো আমি আর কিছু সময় আপনাদের সঙ্গে আছি এই লাইভ ক্লাসটাতে। যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে আপনারা সেই কোয়ারিগুলো আমাকে জিজ্ঞেস করতে পারেন। অনলাইন ব্যাচ সম্পর্কে আমি দু একটা কথা বলি। আমাদের অনলাইন ব্যাচের মেইন উদ্দেশ্য কি জানো? মেইন উদ্দেশ্য হচ্ছে তুমি যখন পড়ালেখা করো তখন তোমার সামনে অনেক বিষয় পড়ালেখা, এটা গোছানো আকারে থাকে না। সো অনলাইন ব্যাচের মেইন উদ্দেশ্যটাই হচ্ছে তোমার পড়ালেখার একটা সিস্টেমেটিক ওয়েতে জিনিসটাকে সাজায় দেওয়া। এটার জন্য আমরা কী করি? রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস, এক্সাম নেওয়া, পরীক্ষার আগে রিভিশন ক্লাসের ওপর মডেল টেস্ট নেওয়া আলাদা আলাদা করে, সিকিউ মডেল টেস্ট নেওয়া, সিকিউ এর উপর আলাদা ক্লাস নেওয়া, বুঝতে পারছো? এবং তোমরা যারা আমাদের সঙ্গে আছো, যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছো, তারা তাদের এক্সপিরিয়েন্সগুলো কমেন্ট সেকশনে জানাইতেও পারো, বন্ধুবান্ধব সবাই জানুক। আর ইয়েস, আমি লাকি উইনার কে? এখনো তো কেউ বললা না লাকি উইনার কে হবা। আচ্ছা, দাগানো বই পাওয়ার জন্য কি সুক্তি 16910 নাম্বারে ফোন করতে হবে। মনি বলছে ক্লাসটা অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। রাজীব লিখছে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সবাইকে। কারো কোনো কোয়ারি নাই? অনেকে শারমিন বাই জানাই দিচ্ছে, বাই বাই শারমিন। বাকিরা যাদের আমি আর 1 মিনিট আছি, কারো যদি কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেনের অ্যান্সার করবো। অ্যান্ড ইয়েস, কার কার সাথে অনলাইন ব্যাচে দেখা হচ্ছে তারা আমাকে জানায় দাও যে স্যার এই ক্লাসটা করতেছি। আর আরেকটা বিষয়, গ্রুপে আমাদের ক্লাস 7 সুপার স্টুডেন্টস গ্রুপে আমরা কিন্তু ক্লাসটা নিব। এমসিকিউ এর ক্লাসটা নিলাম, সিকিউ এর ক্লাসটা নিব। সো সিকিউ এর ক্লাসটার জন্য সবাই রেডি হয়ে যাও। ক্লাসটা কেমন লাগছে সবাই জানাই দিও। ক্লাসটা কেমন লাগছে সেটা গ্রুপেও জানাইতে পারো, আমাদের ক্লাস 7 সুপার স্টুডেন্টস গ্রুপে। অ্যান্ড ইয়েস, আবারও আমি সবসময় চাই যে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় মেডেলগুলো পাইলো পরের বার যাতে আমাদের আরও বেশি মেডেল দিতে হয়, বুঝতে পারছো? আমরা যাতে এটা অ্যারেঞ্জ করতে যাই একদম খুব প্যারার মধ্যে পড়ে যাই যে এত স্টুডেন্টস ভালো করবে, বুঝতে পারছো? এইটাই চাই, প্রত্যেকটা শিক্ষার্থী ভালো রেজাল্ট করুক। তো দ্যাটস অল ফর টুডে। আমরা পরবর্তী সিকিউ ক্লাসে দেখা হচ্ছে সবার সঙ্গে। আর লাকি উইনার কে হবা এই কনফিডেন্স যার মধ্যে আছে সে একটু কমেন্ট সেকশনে জানাও। পরে সে তো একটা টি শার্ট পেয়ে যাবা, আমরা সেটা দেখবো কে সব থেকে বেশি শেয়ার করছে। সো ইয়েস, সবাইকে আজকের মতো বিদায়, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।